নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। এত বড় রঙ্গ জাদু এ রাজ্যে এই মুহূর্তে কারুর মনে হওয়া স্বাভাবিক যে কিছু বললে দোষ নেই, কিছু দেখালেই দোষ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শাসক দল তাপস পালের গোটা ঘটনার দায় তাপস পালকে তিরস্কার করার সঙ্গে সঙ্গে মিডিয়ার ওপর চাপিয়ে দিয়েছেন। অর্থাৎ সংবাদ মাধ্যম চক্রান্ত করেছে এবং আজকেও যে কথার পুনরাবৃত্তি করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আর এখানেই বিস্ময়, একদিকে দলের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে ডেরেক ওব্রায়ান বলে দিয়েছেন যে দ্য ম্যাটার এন্ডস দেয়ার, অর্থাৎ এই বিষয়ে পুলিশি তদন্তের আর কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ, যাতে গত কয়েক বছরে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি, কিন্তু যারা অভ্যস্ত হননি এ রাজ্যের সাধারণ মানুষ, তাদের ওপরও এই এক ইস্যুতে আক্রমণ নেমে এসেছে। যে নাকাশিপাড়ায় তাপস পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, যে অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কেস শুরু করা হয়নি, সেই নাকাশিপাড়ার পুলিশ এখন গ্রামে গ্রামে গিয়ে খুঁজে বেড়াচ্ছেন যে কোথা থেকে সেই ফুটেজ সংবাদ মাধ্যমের হাতে এলো। শুধু স্থানীয় সংবাদ মাধ্যম নয়, সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কিভাবে সেই ফুটেজ পৌঁছলো তাই নিয়ে রীতিমতো তদন্ত শুরু করেছে পুলিশ। আর তাতে নাকাশিপাড়ার যারা সাধারণ মানুষ তারা যথেষ্ট আতঙ্কিত। এই পরিবেশে আমাদের আজকের প্রতিপক্ষ শুরু হচ্ছে। এই মুহূর্তে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন, আমার একদিকে আছেন জয়প্রকাশ বাবু, জয়প্রকাশ মজুমদার, কংগ্রেস নেতা, তার পাশে সিপিএম নেতা এবং সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য যার পাশে রয়েছেন, এবং শীর্ষেন্দু সিনহা রায় আইনজীবী, পাড়ুইয়ের ঘটনা সেই আইনজীবী। পাড়ুইতে আজকে আবার আরেক দফা আক্রমণ হয়েছে এবং আবার অভিযোগ অনুব্রত বাহিনীর বিরুদ্ধে, এবং মার খেয়েছেন, আক্রান্ত হয়েছেন বিক্ষুব্ধ তৃণমূলীরা। সেই ঘটনায় আমরা আসবো। আমার অন্যদিকে রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, আছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। আমরা এই অনুষ্ঠান শুরু করব ওই নাকাশিপাড়া দিয়ে, যে নাকাশিপাড়ার সাধারণ মানুষের অপরাধ শুধু এইটুকু যে তাপস পাল মাননীয় সাংসদ যা বলেছেন সেটাকে কোনোভাবে মোবাইল ক্যামেরাবন্দি বা ক্যামেরাবন্দি করা এবং সেটা সংবাদ মাধ্যমের হাতে আসা। তাপস পালের বিরুদ্ধে কোনো মামলা শুরু হয়নি, তাপস পালের বিরুদ্ধে কোনো পুলিশি তদন্ত শুরু হয়নি। শুরু হয়েছে সেই ফুটেজ কি করে সংবাদ মাধ্যমের হাতে পৌঁছলো তাই নিয়ে। দেখুন, আমার ছেলেদের ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পাল প্রকাশ্যে ধর্ষণ গুলি চালানোর হুমকি দিয়েও এখন বহাল তবিয়তে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রকাশ্যে হুমকির পরও পুলিশ তৃণমূল সাংসদকে গ্রেফতার তো দূরের কথা, তাকে জিজ্ঞাসাবাদটুকু করেনি। কিন্তু শাসক দলের সাংসদকে না ছুলেও তার হুমকির ভিডিও ফুটেজ কিভাবে সংবাদ মাধ্যমের কাছে গেল তা জানতে কিন্তু ইতিমধ্যেই সক্রিয় হয়েছে পুলিশ। সূত্রের খবর, নাকাশিপাড়া থানার এক সাব ইন্সপেক্টরকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রামে কে তাপস পালের হুমকি মোবাইল বন্দি করেছিলেন তা বার করতে সিভিক পুলিশকেও কাজে লাগানো হচ্ছে বলে সূত্রের খবর। সিভিক পুলিশকে কাজে লাগানোর পিছনে মূল কারণ হলো, যেহেতু বিভিন্ন গ্রাম থেকেই তাদের নিয়োগ করা হয়েছে, তাই ব্যক্তিগত পরিচয়কে কাজে লাগাতে পারবেন তারা। গোটা ঘটনায় চৌমাহা, গোপীনাথপুর দুই গ্রামেই আতঙ্ক আরো বেশি করে জাঁকিয়ে বসেছে। অনেকেই ভয় পেয়ে নিজের মোবাইলে যাই ফুটেজ থাকুক না কেন তা ডিলিট করে দিচ্ছেন। কাছে পুলিশে হুজ্জতি হয়। অর্থাৎ তাপস পালের হুমকি যতটা না মাথা ব্যথার বিষয়, তার চেয়েও প্রশাসনের কাছে বড় মাথা ব্যথা হলো এই হুমকি মোবাইল বন্দি করা এবং তা সংবাদ মাধ্যমের হাতে তুলে দেওয়া। আর হবে নাই বা কেন, এটা যে শাসককে অস্বস্তিতে পড়তে হয়েছে, কটাক্ষ করে অনেকে এমনটাই বলছেন। তবে নদিয়া জেলা পুলিশের বক্তব্য, বুধবার থেকে সরকারি নির্দেশ মতো সিভিক পুলিশকে কাজ করানো বন্ধ রাখা হয়েছে। তাই এ ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য সিভিক পুলিশকে কাজে লাগানোর খবর ভিত্তিহীন বলে দাবি নদিয়া জেলা পুলিশের। এবিপি আনন্দ। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিংহের কাছে। প্রকাশ, তোমার কাছে জানতে চাইবো যে নাকাশিপাড়ার সাধারণ মানুষ যারা আতঙ্কিত এই মুহূর্তে, যে পুলিশ তদন্ত শুরু করেছে, যে তাদের কেউ সংবাদ মাধ্যমে ফুটেজ পৌঁছে দিল কিনা, কি খবর আছে তোমার কাছে প্রকাশ? প্রথমেই তোমাকে জানিয়ে দিই, জানো দুদিন হয়ে গেছে লিখিত অভিযোগ জমা পড়েছিল নাকাশিপাড়া থানায়, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কিছুক্ষণ আগেই আমরা একজন সিনিয়র অফিসার, সেই জেলার সিনিয়র অফিসারের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা পরিষ্কারভাবে জানালেন, কোনো এফআইআর এখনও তারা রুজু করেননি। তিনি যেটা জানালেন, একটা এনকোয়ারি শুরু হয়েছে। কিসের এনকোয়ারি? আমরা যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এনকোয়ারি কিন্তু পুলিশের আধিকারিকরা একটাই করছেন, কারা সেই ভিডিও ফুটেজ নিজের মোবাইলে ক্যাচ করেছিলেন। পাশাপাশি পুলিশের এনকোয়ারি সিভিক পুলিশকে কাজে লাগানো হচ্ছে, সেই সিভিক পুলিশকে গ্রামে পাঠিয়ে কাজে লাগানো হচ্ছে কারা সেদিন নিজের মোবাইলে ভিডিও ফুটেজ তুলেছিলেন। পাশাপাশি এটাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশের আধিকারিকরা বা যে সিভিক পুলিশ গ্রামে ঘুরছে তারা এটাও জানার চেষ্টা চালাচ্ছেন
কাদের হাত দিয়ে বা কাদের মাধ্যমে এই ভিডিও ফুটেজ মিডিয়ার কাছে পৌঁছলো। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশের কাজ একটা অভিযোগ পাওয়ার পর এফআইআর করা, সেই এফআইআর করার পর তদন্ত শুরু করা, কিন্তু আমরা উল্টো দিকে দেখছি পুলিশের কোনো কাজ নেই। পুলিশের একটাই কাজ, তারা ইনকোয়ারি শুরু করেছে। ইনকোয়ারির নামে যেটা হচ্ছে সিভিক পুলিশকে পাঠিয়ে জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশের আধিকারিকরা কারা সেদিন নিজের মোবাইলে ভিডিও তুলেছিলেন, পাশাপাশি তারা জানার চেষ্টা চালাচ্ছেন কারা বা কাদের হাত দিয়ে এই ফুটেজ মিডিয়ার কাছে পৌঁছলো। সব মিলিয়ে আমি তোমাকে বলে দিই সুমনদা, প্রচণ্ডভাবে গ্রামবাসীরা যারা সেদিন সেই মিটিংয়ে ছিলেন, যারা সেদিন তাপস পালের বক্তব্য শুনেছেন, তারা প্রচণ্ডভাবে আতঙ্কে রয়েছেন। বেশিরভাগ মানুষের যেটা আমাদের কাছে খবর, নিজের মোবাইল থেকে সেই ভিডিও, যারাই আমরা ভিডিওতে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি অনেকেই ছিলেন যারা ভিডিও তুলেছিলেন নিজের নিজের মোবাইলে, তারা কিন্তু ভিডিও ডিলিট করে দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু পুলিশের আধিকারিকরা বলছেন ইনকোয়ারি শুরু হয়েছে, কোনো এফআইআর হয়নি। ইনকোয়ারির নামে যেটা আমরা দেখতে পাচ্ছি জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশের আধিকারিকরা সিভিক পুলিশকে দিয়ে যে কারা সেদিন ভিডিও তুলেছিলেন আর কারা সেই ভিডিও ফুটেজ মিডিয়ার হাতে তুলে দিয়েছেন। ধন্যবাদ প্রকাশ। গতকালই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ফুটেজ কেনার অভিযোগ এনেছেন। অবশ্য খুব স্বাভাবিকভাবে যেভাবে অভিযোগগুলো আসে তার সঙ্গে তো কোনো প্রমাণ আসে না, সেই জন্য কোনো প্রমাণ দেওয়ার কোনো চেষ্টাই তিনি করেননি। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুরো ঘটনাটিকে ছোট ঘটনা বলে উড়িয়ে দিতে চেয়েছেন। ঠিক কী বলেছেন তিনি, কী ভাষায় বলেছেন, এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের অংশ আমাদের হাতে এসে পৌঁছেছে। দেখুন। এখন তো দেখেছেন ভালো কাজের কোনো নাম হয় না। একটা ছোট্ট কেউ কিছু একটা না হলেও বেরিয়ে পড়ছে রম 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 করে, কি না তো প্ল্যান্টেড ওয়েতে একটা কুৎসা অপপ্রচার চালানো হচ্ছে। হয়তো আপনি করেননি, জানেনই নয়। সুতরাং এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে মনে রাখবেন নিজেদের রক্ষা নিজেদের করতে হবে। আরেকবার আপনাদের দেখাতে চাইবো, এইটাই অনেকে বলছেন যে পরোক্ষভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন তাপস পালের ঘটনা নিয়ে, ছোট ঘটনা বা করেননি এই রকম, তবে বুঝতেই পারছেন সরাসরি এই ঘটনার রেফার নিজে মুখে করেননি। কি বলেছেন তিনি আরেকবার। এখন তো দেখেছেন ভালো কাজের কোনো নাম হয় না। একটা ছোট্ট কেউ কিছু একটা না হলেও বেরিয়ে পড়ছে রম 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 করে, কি না তো প্ল্যান্টেড ওয়েতে একটা কুৎসা অপপ্রচার চালানো হচ্ছে। হয়তো আপনি করেননি, জানেনই নয়। সুতরাং এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে মনে রাখবেন নিজেদের রক্ষা নিজেদের করতে হবে। জয়প্রকাশ বাবুর কাছে আসবো। রমরম করে আপনারা স্টুডিওতে চলে এসেছেন এই নিয়ে আলোচনার জন্য, কি বলবেন? একদম বুলেটেড পয়েন্টে একটা কথা বলি, যে কোনো অটোক্রেটিক রুলার, যেটা আমরা এখন প্রমাণ পেয়েছি 3 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় একজন, এরকম অটোক্রেটিক রুলাররা কখনো নিরপেক্ষ মিডিয়াকে পছন্দ করেন না, মেনে নিতে পারেন না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথাতে প্রমাণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। ভয় পেয়েছেন কেন? তিনি জানেন না সারা বাংলায় এরকম কতগুলো ফুটেজ আরও আছে, কতজনের মোবাইলে কত ফুটেজ কত নেতার সম্বন্ধে আছে উনি জানেন না, এবং সেইটাতে ভয় পেয়েছেন যে এটা তো নিশ্চয়ই তৃণমূলের লোকেরাই তো দিয়েছে বা সাপোর্টাররা। না, এমনি আপনারা যখন জনসভায় যান, লোকে এখন মানুষ সবার হাতে মোবাইল, সবাই স্বাভাবিকভাবেই তোলে, এবং সেটা কতজনের আছে উনি জানেন না বলে ভয় পেয়েছেন। এবং এই যে মোবাইল কে তুলেছে তাই নিয়ে যে একটা চেষ্টা করবেন, ভয় দেখাবেন, পুলিশ নেমে পড়েছে, সিভিল পুলিশ নাম, এটা তো ভয়েরই। একজন মুখ্যমন্ত্রী, আপনি ভাবতে পারেন বিধান রায় এটা করছেন, বিধান রায় যদি আজকে বেঁচে থাকতেন, বা প্রফুল্ল সেন করছেন, কোনো লোক ভেবে ভাবতে পারে না মুখ্যমন্ত্রী এরকম কথা বলবেন। সুতরাং মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। অটোক্রেটিক রুলার মিডিয়াকেই সব থেকে বেশি ভয় পাবে, এবং সেই কারণে মিডিয়াই এখন হচ্ছে মুখ্যমন্ত্রীর সামনে প্রধান বিপদ বা বিরোধী। এটা হচ্ছে মিডিয়া, আর কাউকে খুঁজে পাচ্ছেন না উনি। আর একটা কিন্তু এখানে খুব সাংঘাতিক কথা হচ্ছে, উনি বললেন ছোট ঘটনা, তার মানে উনি আজকে যে ঘটনাটা সারা বাংলার মুখ লজ্জায় ঢেকে দিয়েছে,
সারা বাংলা কেন বলছেন, গোটা দেশ? হ্যাঁ, বাংলার হ্যাঁ, মুখ হ্যাঁ। আজকে সারা ভারতে এইটা দেখিয়েছে, আপনি জানেন নিশ্চয়ই, তবু আমি দর্শকদের জন্য বলছি, দুদিন ধরে সারা ভারতে সমস্ত টিভি চ্যানেল, সব ল্যাঙ্গুয়েজের টিভি চ্যানেল এই ফুটেজ দেখিয়েছে ট্রান্সলেট করে করে তাদের ভাষায়, গুজরাটি বলুন, মারাঠি বলুন, এখনো আজকেও সারাদিন চলছে। সিএনএন, বিবিসি তারা পর্যন্ত দেখিয়েছে ট্রান্সলেট করে, জার্মান টিভি দেখিয়েছে ট্রান্সলেট করে, এবং আজকে ইউটিউবে যান, সেটা হচ্ছে সবথেকে বেশি ভিজিটেড জিনিস। কি আপনাদের জানিয়ে রাখি যে আজকে ইউএনএ রাষ্ট্রপুঞ্জে ধিক্কৃত হয়েছে, আলোচনা হয়েছে, রাষ্ট্রপুঞ্জে তো ধিক্কৃত হয়েছে এই ঘটনা। জানতে চেয়েছে যে তোমাদের ওখানে এসব হচ্ছে কি করে, রাষ্ট্রপুঞ্জের যিনি মানবাধিকার আছেন তিনি জানতে চেয়েছেন। তো বাংলার যে মুখটা পুড়লো, এই যে লজ্জা হলো, মমতা দেবীর লজ্জা হয়নি, উনি ছোট ঘটনা বলছেন। এবং সব থেকে দুঃখ হচ্ছে বাঙালি হিসেবে সব পলিটিক্স ভুলে যান, আমি কোন পার্টিকে পছন্দ করি, বিমলানন্দ বাবু কাকে পছন্দ করেন, এইসব ভুলে যান না, শ্রমিক কাকে পছন্দ করেন, সবাই তো বাঙালি, বাংলার জন্য গর্ববোধ করি, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা মুখ্যমন্ত্রী মধ্যেই বলেন। সেই বাংলাতে, সেই বাংলার মুখ যে কালিতে লেপে গেল, চারিদিকে সবাই বলে এই বাংলা। আমরা জানতাম কি দিল্লি হচ্ছে ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি, বম্বে কমার্শিয়াল ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল হচ্ছে কলকাতা। সেই কালচারাল ক্যাপিটাল কলকাতার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল, যেটা 200 বছর ধরে বাংলার কৃষ্টি আর সংস্কৃতি তৈরি হয়েছিল, এটা ভুল করছেন আপনি। তাপস বাবু তো বলেছেন উনি কলকাতার নন, কলকাতার একটা শব্দ ব্যবহার করেছেন। আমি বাংলার কথা বলছি, বাংলারই তো। চন্দননগর তো আরো একটা বিদগ্ধ জায়গা ছিল, বন্ধু। চন্দননগরের মাল বলেছেন, চন্দননগরেরও অনেক সংস্কৃতি আছে। কি বলছেন? চন্দননগর ফরাসি উপনিবেশ ছিল, সেই তো বলছি। মমতা দেবীর এইগুলোর কোনো খেয়াল নেই, ওনার দল এবং ভোট এবং আমার কতগুলো লোক থাকলো, এটা এর বাইরে কিচ্ছু নেই। বাংলার মুখ পুড়লো, কি এসে গেল? আজকে আমার প্রশ্ন এখানটাতে আসছে যে মমতা দেবী তার দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে মিডিয়াকে যখনই বলছেন যে মিডিয়া চক্রান্ত করেছে, উনি চিফ মিনিস্টার, তো উনি একটা ডেফিনিট অ্যালিগেশন এনেছেন। আমি আনিনি, আপনি আনেননি, বিমলবাবু আনতে পারেন। চিফ মিনিস্টার বলছে চক্রান্ত, আমার দাবি উনি প্রমাণ করুন চক্রান্তটা, না হলে ওনাকেও তাপস পালের মতন ক্ষমা চাওয়া উচিত বাঙালিদের কাছে। না, আপনার মনে হয় না জয়প্রকাশ বাবু এই রাজ্যে অভিযোগ করার জন্য কোনো প্রমাণ দিতে হবে না? মানে আমি বলছি, আমরা গত 2-3 বছর ধরে কি দেখছি, একটার পর একটা অভিযোগ কুৎসা করা হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য কোনো প্রমাণ লাগে না। সেটাই তো বলছি। কিন্তু আজকে যে জায়গাটা আসছে, যে জায়গাতে সারা বাংলার মুখ পুড়ে গেছে সারা বিশ্বের কাছে, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, সেইখানে এত বেশি ধিক্কৃত হয়েছে বাংলার, আমি বাঙালি হিসেবে বলছি, আমি পলিটিক্যাল ব্যাপারটা আনছি না, সেইখানে যখন বলছেন যে মিডিয়া এটা চক্রান্ত করেছে, আমার বক্তব্য সত্যি করেছে, তাহলে কোনো মিডিয়ার রাইট নেই, সে আপনি হন, অন্য মিডিয়া হোক, কারুর রাইট নেই বাংলার সম্মান নিয়ে খেলার। সুতরাং মমতা দেবী দয়া করে যেন প্রমাণ দেন। হ্যাঁ, আমি মমতা দেবীর কাছে কইছি, এত বড় কথা, মিডিয়া চক্রান্ত করে বাংলাকে এত অপমান করলো, আপনি এটা প্রমাণ করুন এবং যোগ্য শাস্তি দিন। যদি না দিতে পারেন, তাহলে সর্বসমক্ষে আপনার ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে সমদোষে দোষী তাপস পাল দোষ করেছে, আপনি সেই দোষটা সহ্য করে লুকাবার চেষ্টা করছেন, একই দোষে আপনি দোষী। আর আরেকটা কথা বলবো আমি, কোথায় সেই বুদ্ধিজীবীরা যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে গর্ব করেন, মমতা দেবীর আশেপাশে আলোকিত করে থাকেন, দিনের পর দিন বিভীষণ বলুন, কি যে বলেন, বিভূষণ, অনেক আসন আছে, সেই সব পেলেন, বছরে 5-6টা 7টা 8টা 10টা সাল পেলেন, তারা ঘিরে থাকলেন এবং একটুতেই ছি কথাটা লিখে রাস্তায় নেমে পড়লেন এফডিআই প্রতিবাদে, অনেক কিছুর প্রতিবাদে। আজকে বাংলার যেখানে আমার মনে পড়ে না গত 100 বছরে এত বড় অপমান হয়েছে বাংলার সারা পৃথিবীর কাছে, এই অপমানে সেই লোকগুলো কোথায়? আজকে বাংলার যেখানে আমার মনে পড়ে না গত 100 বছরে এত বড় অপমান হয়েছে বাংলার সারা পৃথিবীর কাছে,
এই অপমানে সেই লোকগুলো কোথায়? কোথায় শুভপ্রসন্ন? আমি নাম করে বলছি, কোথায় শুভপ্রসন্ন বাবু? কোথায় আমাদের দ্বিজেন বাবু? কোথায় সন্ধ্যা মুখার্জি গান করতেন? কোথায় সন্ধ্যা রায় সিনেমা করতেন? কোথায় এখন এই- সাংসদ। শুনুন, সাংসদ হলে কি তার সে বুদ্ধিজীবী বা কৃষ্টির বাহক নন? কোথায় সেই সব লোক? কোথায় ব্রাত্যবাবু? তিনি তো মন্ত্রী ছাড়াও তিনি তো নাটক করেন, তিনি নাটক নিয়ে অনেক কিছু জেহাদি ঘোষণা করেছিলেন। কোথায় ব্রাত্যবাবু? হয়তো নাটকেই তার উত্তর দাঁড়ান, আসবে। আর একজনের নাম বলবো, অর্পিতা ঘোষ। তারা কোথায়? কোথাও প্রতিবাদ নেই। কোথায় রুদ্রনীল বাবু? সবে অ্যাপয়েন্টেড হলেন একটা উঁচু পোস্টে, বললেন আমি এগিয়ে নিয়ে যাব, আমি বিশ্বাস করি। এই সব লোক কোথায়? তাদের মুখে কি মুখে সেলোটেপ আসলো যে এত বড় অপমান বাংলার? তাদের মুখ নেই। তারা এসে একবারও এত কি ভয়, কি এতই কি পেতে হবে এই সরকারের কাছ থেকে? পাওয়াটা কি এতই বড় যে এসে একবার ছি এই কথাটা বলতে পারছেন না? এইটাই আমি দুঃখ দিচ্ছে। পরবর্তী বক্তার কাছে যাব, তার আগে আপনাদের দেখাবো যে সংবাদ মাধ্যম আজকে যেমন হয়েছে, গতকাল গত পরশু একই রকম ভাবে এই তাপস পালের ঘটনায় সেই ঘটনা তুলে ধরার জন্য আমরা ধিকৃত হয়েছি। দেখুন। প্রকাশ্যে খুন ধর্ষণের হুমকি দিয়েও তৃণমূল সাংসদ তাপস পাল রেহাই পেয়ে গেলেও মুখ্যমন্ত্রীর চক্ষুশূল সেই সংবাদ মাধ্যমে। সূত্রের খবর, তৃণমূল সাংসদের বক্তব্য কে মোবাইল বন্দী করেছিল এবং কিভাবে তা সংবাদ মাধ্যমের হাতে পৌঁছলো তা খতিয়ে দেখছে পুলিশ। আর এই খবরে অনেকের মনে পড়ে যাচ্ছে তেহট্টে গুলি চালনা এবং তারপরে সরকারের নির্দেশের কথা। তেহট্টে গুলি চালানো ছবি ওই সংবাদ মাধ্যমে ক্যামেরায় ধরা পড়েছিল, তা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়ও হয়েছিল। আর এরপরই সেই সময় মুখ্য সচিব বলেছিলেন, আমরা কিছু ফুটেজও দেখেছি, সেই ফুটেজ কিভাবে প্রকিউরড হয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়েছে ইত্যাদি, এগুলো সবই নিশ্চয়ই ম্যাজিস্ট্রেট লেভেলে যখন এনকোয়ারি হবে সেটা দেখা হবে, যাতে সামগ্রিকভাবে আমরা জানতে পারি যে এই ঘটনাটা কেন হলো। অর্থাৎ তেহট্টে গুলি চালনা কাণ্ডেও সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিল এই রাজ্য সরকার। কোথা থেকে কোন অ্যাঙ্গেলে ছবি তোলা হয়েছে প্রশ্ন তোলা হয়েছিল, তা নিয়েও টেনে আনা হয়েছিল ষড়যন্ত্র, অন্তর্ঘাতের তত্ত্ব। মহাকরণে স্বরাষ্ট্র সচিবের পর নেতাজি ইন্ডোরেও সংবাদ মাধ্যমের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী। কেউ কেউ এটা নিয়ে নানা রকম রং লাগানোর চেষ্টা করছেন। যারা রং লাগাচ্ছেন তাদের বলবো, ফাগুনের রং আলাদা আর রক্তের রং কিন্তু আলাদা, দাঙ্গার রং আলাদা। প্লিজ আগুন নিয়ে খেলবেন না। যারা এইসব নিয়ে টিভিতে ছবি দেখায় বলে রাজনীতি করার চেষ্টা করছেন, তাদের বলি দাঙ্গার রং নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না। অথচ তাপস পালের হুমকির মতোই তেহট্টের ঘটনার দিনও এসডিপিও যে একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে নিচের দিকে উত্তেজিত জনতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন, তা সংবাদ মাধ্যমের ক্যামেরাবন্দী হওয়া ফুটেজ থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল। তাহলে কি সংবাদ মাধ্যমে ধরা পড়া ছবি বারবার অস্বস্তিতে ফেলে বলেই মিডিয়ার উপর এত রাগ মমতা বন্দ্যোপাধ্যায়? তাই কি বারবার সামনে আনা হয় ষড়যন্ত্রের তত্ত্ব? প্রশ্ন রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ। বিমলবাবু, আমি আপনার কাছে আসবো। তেহট্টেও ঠিক এক জিনিস আমরা দেখেছিলাম যে ঘটনার তদন্ত নয়, কি করে মাননীয় স্বরাষ্ট্র সচিব, তখন মহাকরণ ছিল, দাঁড়িয়ে বললেন যে কি করে এই ফুটেজ গেল মিডিয়ার কাছে গুলি চালানো, সেটা নিয়ে আমরা তদন্ত করে দেখব। এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এই গ্রামবাসীদের, মিডিয়া বাদ দিন, তারা তো সবসময় আক্রমণের লক্ষ্য, যারা তুলেছেন আপনি তো মানবেন যে স্বাভাবিক কৌতূহলেই মানুষ আজকাল হাতে মোবাইল থাকে, একটা ছবি তুলে রাখেন। সেইটা যদি সংবাদ মাধ্যমের হাতে আসে, তা প্রচারিত হয়, সেটা সংবাদ মাধ্যমের দোষ? মানে আমি বলছি এক্ষেত্রে তার উল্টো পিঠটা কি তাপসবাবুর বিরুদ্ধে একটা তদন্ত শুরু করা যেত না? আমরা তো কিছুদিন আগে ইউপিতেও দেখলাম যে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সরকার, তারা ইমরান মাসুদের ক্ষেত্রে একেবারে সাহারানপুরের কংগ্রেস প্রার্থী সরাসরি গ্রেপ্তার করে নিলেন। না, তার আগে আমি একটা কথা বলি, এখানে যারা উপস্থিত নেই বা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ কোনো যোগ নেই, তাদের নাম করে আলোচনা করার ব্যাপারে আমার কিন্তু একটু আপত্তি আছে। আমি প্রতিবাদ জানাচ্ছি জয়প্রকাশ দার কথা, উনি কয়েকজনের নাম ধরে বলেছেন তারা উপস্থিত নেই, এই ঘটনার সঙ্গে তাদের যোগও নেই, তাদের নাম করে আলোচনাটা আমার খুব একটা রুচিশীল বলে মনে হয়নি। আমি এটা প্রতিবাদ করেই কথাটা বলছি। প্রথম কথা, এখনকার দিনে মিডিয়া সর্বব্যাপক একটা প্রাধান্য পেয়েছে, সর্বত্র, তার গতি সর্বত্রই, এবং এটা আরও বাড়বে
যত টেকনোলজি বাড়বে, মিডিয়ার গতি বাড়বে, সেক্ষেত্রে রাজনীতিবিদ বা সাধারণ মানুষ প্রত্যেককে তাদের কথা বলায় সতর্ক হতে হবে। আমরা সত্যি যদি মিডিয়া না যদি মিডিয়া না থাকতো আপনি সতর্ক হতেন না, আমি বলছি আমরা তো জানতাম না এই পার্সোনাল আলোচনাগুলো কিভাবে মিডিয়ায় চলে আসে। আমি হয়তো কোথাও এটা তো মঞ্চে পার্সোনাল কথা না, তার আগে অরূপ চক্রবর্তীর যে কথা সেটাও তো মঞ্চে নয়, সেটা কিন্তু পার্সোনাল একজনের সঙ্গে কথা বলেছেন, সেটাও কিন্তু মিডিয়া ধরেছে। না, আমি খারাপ অর্থ বলিনি, আমি মিডিয়াকে সমালোচনা অর্থ বলছি না, তা নয়। আমি বলছি বিমল বাবু, পাবলিক প্লেসে পুলিশ দাঁড়িয়ে আছে, এটা কোথায় পার্সোনাল নয়, মিটিং নয়, সেটা কিন্তু আবার মিটিংও নয়। আমি যার জন্য বলছি এখন রাজনৈতিক নেতাদের আরো বেশি সতর্ক হতে হবে প্রত্যেককে, কারণ মিডিয়ার দৌলতে এগুলো কিন্তু চলে আসছে এবং এমনিতেই মনে হয় সাধারণভাবেই সতর্ক হওয়া উচিত নয়। এর আগে আগে যেটা ছিল, রাজনৈতিক নেতারা যেটা করতেন বলতেন, আমি বলিনি, অধিকাংশ ক্ষেত্রে বলতেন, আমি বলিনি। ধরুন বিনয় কোনার, ঋতব্রত এখানে আছে, বিনয় কোনারের বক্তব্য কিন্তু কোথাও ভিডিওতে রেকর্ডেড নেই, কিন্তু একই রকম ভাবে সমালোচিত হন, সমালোচিত হয়েছে, এটাও সমালোচিত হয়েছে। তাই সমালোচিত হওয়া বা এগুলো মিডিয়াতে আসার মধ্যে অন্যায় কিছু নেই। মিডিয়ার কাজই হচ্ছে খবর দেখানো, তো মিডিয়ার কাজই, এবং যত দিন যাবে মিডিয়ার এই কাজ আরো বাড়বে, এর ব্যাপ্তিটা বাড়বে। বরং আমি মনে করি যারা রাজনৈতিক নেতা বা অন্যদের সতর্ক হতে হবে এই ক্ষেত্রে, তাদের কথা বলার ক্ষেত্রে বা তাদের ভূমিকা পালনের ক্ষেত্রে। কিন্তু শুধু এইটুকু, মানে আমি বলছি এটা তো শুধু বলা নয়, মানে মুখ ফসকে একটা খারাপ কথা বেরিয়ে গেল ব্যাপারটা তা নয়, এটা তো একটা ক্রাইম করতে প্ররোচনা দেয়া, অপরাধের প্ররোচনা, এবং চরমতম অপরাধ ভারতীয় আইপিসি অনুযায়ী দুটো সবথেকে বড় অপরাধ। একদম ঠিকই, এবং এটা যার জন্য সর্বত্র এমন ভাবে সমালোচিত হয়েছে, অন্তত বিগত কয়েক বছরে এত সমালোচনা আমি কিন্তু দেখিনি সর্বত্রই, ন্যাশনাল মিডিয়া বলুন, এমনকি ইউএনওতেও আলোচনা হয়েছে, যেটা আমাদের পক্ষে খুব অত্যন্ত এম্বারাসিং হয়েছে বাঙালি হিসেবে, সত্যি আমাদের লজ্জা লেগেছে, ভারতবাসী হিসেবে আমাদের অত্যন্ত লজ্জা লেগেছে এই ধরনের কথাবার্তা। বিশেষত একজন ল মেকার যদি এই ধরনের কথা বলেন, সাধারণ মানুষের সঙ্গে ল মেকারের পার্থক্য হচ্ছে যে একজন ল মেকারের কাছ থেকে যে ভূমিকাটা আশা করি, এটা সেই ভূমিকার খুব একটা পক্ষে নয়, বরং বিরুদ্ধে। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে মিডিয়া যদি সত্যি পয়সা দিয়ে এটা কিনে থাকে, যে অভিযোগগুলো আসছে, আমার হয়তো পয়সা দিয়ে কেনাটা অন্যায় নয়, তবু এর মধ্যে কোথাও কিছুটা আমার মনে হচ্ছে আর কি, যে এই ধরনের ঘটনা মিডিয়াতে একজন পয়সা দিয়ে বিক্রি করলো, মিডিয়া পয়সা দিয়ে কিনলো, তারপর ছড়ালো, এর মধ্যেও কোথাও কি অনৈতিকতা নেই? আমার এইটা একটা প্রশ্ন আছে, যে আপনাকে তো আমার একটা প্রশ্ন আর কি না, আমি বলছি মিডিয়া দেখিয়ে কোনো অন্যায় কিছু করেনি, মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাকে তো প্রমাণ দিতে হবে বিমলবাবু, না যে আপনি যে অভিযোগটা করছেন মুখ্যমন্ত্রীর কথার বেসিসে, তো আপনাকে তো আপনারও উচিত যে একটা প্রমাণ দেয়া, যে আপনি ভাবতে পাচ্ছেন যে একটা, আমি আপনাকে বাস্তব উদাহরণ দিচ্ছি, এটা তো কোনো চ্যানেলের এক্সক্লুসিভ প্রপার্টি নয়, একটা দিন সমস্ত জাতীয় এবং রিজিওনাল চ্যানেলের হাতে এলো, আমি বলছি আমি তত্ত্বের দিকে যাচ্ছি, যে এটা বাস্তবে সম্মত, কে বিক্রি করলেন? তিনি তো বহু চ্যানেলের তাদের রাজনৈতিক আইডেন্টিটি আছে, রাজনৈতিক যোগাযোগ আছে, এক মুহূর্তে এক্সপোজ হয়ে যেতে পারতেন। আমি ন্যায় কি অন্যায় সেই প্রসঙ্গ ভিন্ন, কিন্তু আমি বলছি এটা কি সম্ভব যে একই সঙ্গে ভারতবর্ষের 10টা চ্যানেলে চলতে শুরু করলো বিক্রির জোরে? কে পয়সা দিয়েছে, কোথায় পয়সা দিয়েছে? মানে আমি বলছি, আমি জানি না, মানে আমি বলছি এটা বলে দিলেই হয়, আমি জানি না। আর কতজন যারা চালিয়েছে আপনি ভাবুন তো, গোটা দেশে প্রমাণ চান না কত, হ্যাঁ অভিযোগ যখন উঠেছে অভিযোগের প্রমাণ আপনিও বলুন, আমরাও চাইছি, কজনের সামর্থ্য আছে? টাকার অঙ্ক বলেছেন, প্রমাণ হওয়া উচিত, টাকার অঙ্ক বলেছেন, সেটাও বিশ্বাস করুন। মানে তাই যদি হতো তাহলে আপনারা যারা আসেন তাদের সত্যি সত্যি আপনাদেরও পে করতাম, যেটাও মুখ্যমন্ত্রী পরপর বলে থাকেন। হ্যাঁ, উনি বলেন সমর্থন বলছে, যদি এই অভিযোগ এসছে এবং অভিযোগ যদি সত্যি হয়, তার মানে উনি প্রক্রান্তরে বলছেন এই অভিযোগটারও প্রমাণ করা উচিত, তো মুখ্যমন্ত্রী করেছেন না, আমি নৈতিকতা জায়গাটা বলছি আর কি। যাই হোক, কিন্তু কোনোভাবে এই বক্তব্য কেউ সমর্থন করেনি, এই বক্তব্য সমর্থনের জায়গা নেই, এবং আমি আবার বলছি মিডিয়া তার কাজ করবে, আপনি মানুন না মানুন, মিডিয়া তার কাজ করতেই থাকবে, এবং ভবিষ্যতে মিডিয়ার কাজের ব্যাপ্তি বাড়বে। হয়তো রাজনৈতিক নেতা অনেকের পছন্দ হবে না, আজকে এক তাপস পালের কথা উঠেছে, কালকে রামসাম যদুমধু অন্য কারোর বিরুদ্ধে যেতে পারে, তিনি তখন মিডিয়ার উপর খেপে যেতে পারে, সময় অনিল বসু বিরুদ্ধে গেছিল, এবং এর জন্য মিডিয়াকে এর আগে আক্রান্ত হতে হয়েছে, বহু জায়গায় আপনাদের কর্মীদের আক্রান্ত হয়েছে, আনিসুর রহমানের বিরুদ্ধে গেছিল, বিভিন্ন মিডিয়ার কর্মীদের আক্রান্ত হতে হয়েছে। কিন্তু আমি মনে করি গণতান্ত্রিক সমাজ তা তখনই টিকে থাকবে, আধুনিক গণতন্ত্রের ক্ষেত্রে মিডিয়ার আরো বেশি ভূমিকা পালন করা উচিত। তবে দেখতে হবে সেই ভূমিকা পালন যেন কোথাও নৈতিকতার বাইরে না যায়, নৈতিকতার একটা মানদণ্ড বোধহয় সবাইকে মানতে হবে আমার মনে হয়।
আমি ঋতব্রতর কাছে আসবো, একেবারে সরাসরি বিমলবাবু নৈতিকতার প্রশ্ন তুলছেন। না, আমি কিন্তু মিডিয়াকে অনৈতিক বলিনি, আমি সবাইকেই নৈতিকতার মানদণ্ডে থাকতে হবে। আমি শুধু বিনীতভাবে বলবো যে যারা বলছেন যে অর্থের ডিলিং হয়েছে গোটা দেশের সমস্ত সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো একজন ব্যক্তি, তারা দয়া করে একটু প্রমাণ দিন। মানে আমি খুব পুলকিত হব জেনে যে মানে কি করে এই অর্থের গল্পটা আসছে, এবং মানে এই তাপসপালের বক্তব্যকে ওভারশ্যাডো করে আমি অর্থের কথাটা বলেছি কিন্তু সংবাদ মাধ্যম থেকে, এটা আমার কোনো অভিযোগ নয়, আমি এসব জানি না, মাননীয় মুখ্যমন্ত্রী এই সংবাদ মাধ্যম থেকে জেনেই আমি বলছি। যদি সত্যি অর্থের ডিলিং হয়ে থাকে, এটাও এক ধরনের অনৈতিকতা আমার মনে হয়েছে। আপনাকে আমি জানিয়ে রাখি যে মানে যে অভিযোগটা যিনি করছেন, যিনি বলছেন যে অর্থের ডিলিং হয়েছে, আপনার মনে হয় না তার ন্যূনতম প্রমাণটা দেওয়া উচিত? মানে আমি বলছি এটা তো সভ্যতা বিরোধী। মানে আমি বলছি রাজনীতির ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রেও ঋতব্রত আমার একই বক্তব্য থাকে। আমি একবার গৌতম দেবকেও বলেছিলাম যে আপনি যা বলছেন দয়া করে প্রমাণ দিন, প্রমাণ ছাড়া সভ্য সমাজে অভিযোগ করা যায় না। ঋতব্রত, আমি প্রথম হচ্ছে যে এই যেহেতু মুখ্যমন্ত্রী যা বললেন সেটা শুনলাম যে মিডিয়া হচ্ছে অপরাধী, মুখ্যমন্ত্রী নিদান দিয়েছেন, গতকালই দিয়েছেন। এখন গোটা দেশের মিডিয়া তাহলে তার মধ্যে পড়ে যাচ্ছে। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি কারণ নাম করছি না, মানে আমি গত কয়েকদিন ধরে দিল্লিতে ছিলাম প্রি সেশনের কাজে। যেরকম এখানে চ্যানেল বলে দেয় কখন কি নিয়ে টপিক, মানে সকালবেলা বলেছে তারপরেই ফোন করে বলছে না 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 টপিক চেঞ্জ, এটাই হচ্ছে টপিক। এবং একটা হাউস থেকে নয়, যে কটা হাউস, সময় অভাবে তো সব জায়গায় যাওয়া সম্ভব নয়, কিন্তু ঘটনা চক্রে গত কয়েকদিন ধরে আমাদের দেশের সর্বভারতীয় ইংরেজি বৈদ্যুতিন মাধ্যম, হিন্দি বৈদ্যুতিন মাধ্যম, রিজিওনাল বৈদ্যুতিন মাধ্যম, সবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা। কারণ একজন সাংসদ, ল মেকার, যে কথাটা বিমলবাবু বলছিলেন, তিনি মহিলাদের ধর্ষণ করার কথা বলেছেন, গুলি করে খুন করার কথা বলেছেন, কুড়ুল দিয়ে মাথা কেটে নেওয়ার কথা বলেছেন, বটি দিয়ে গলার নলি কেটে নেওয়ার কথা প্রকাশ্যে বলেছেন। মুখ্যমন্ত্রী, এটা আইনের চোখে, এই সমস্ত কথাগুলো যারা আইনজ্ঞ তারা আমার থেকে আরো অনেক ভালো বলতে পারবেন, কিন্তু আইনের চোখে এগুলো সব গুরুতর অপরাধ। কিন্তু ঘটনাচক্রে রাজ্যের মাননীয় প্রশাসনিক প্রধান যা বললেন তাতে ওনার চোখে ততটা গুরুতর তো মনে হচ্ছে না। আর উনি আলটিমেটলি বলে দিয়েছেন অপরাধী হচ্ছে মিডিয়া। স্বাভাবিকভাবে মিডিয়ার এই ষড়যন্ত্রের থিওরিটা নতুন করে এসে যাওয়ায়, আর এখন তো এই ছোট্ট ঘটনা রমরম করে বেরিয়ে পড়েছে, ডিরেক্টলি বলেননি। পুলিশও কিন্তু, আপনি যে কথাটা বললেন না, পুলিশ এবার এই গরু খোঁজা শুরু করেছে, কে কোথা থেকে দিয়ে দিল, কেন চলে গেল। মজা হচ্ছে, কে পুলিশ সুপার নদিয়া? নদিয়ার পুলিশ সুপারের নাম কি? নদিয়ার পুলিশ সুপারের নাম হচ্ছে অর্ণব ঘোষ, যিনি সারদা কাণ্ডে গোটা তৃণমূল পার্টিটাকে সেভ করবার জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন, ওখানে পুরস্কৃত হয়েছেন, উনি গেছেন এখন। এখন ওখানে এই যে তাপস পালের বিরুদ্ধে অভিযোগ, অনেক অভিযোগ বিভিন্ন জায়গায়, এখন ওখানে সব ওয়েস্ট বক্সে পড়ে যাবে, ওয়েস্ট পেপার বাস্কেটে পড়ে যাবে। আমি তার মধ্যে যেতে চাইছি না। আমি বলছি এই যে গরু খোঁজা শুরু হলো, সিভিক পুলিশকে নামিয়ে দেয়া হলো, আমি এখানে উল্লেখ করতে চাইছি যে 14 তারিখ তাপস বাবু এই কথাটা বলেছেন, মানে একবার তো নয়, দুবার বলেছেন, দুটো জায়গায় বলেছেন, নাকাশিপাড়ার চৌমাহায় বলেছেন। যদিও চিঠিতে যেটা লিখেছেন সেটা অনেকে বলছেন একেবারে মিথ্যাচার করেছেন। উনি বলছেন হিট এন্ড ডাস্ট অফ দ্য ইলেকশন, অর্থাৎ নির্বাচনের আগে। আমি যেটা যা তথ্য সব মিডিয়া, মানে সমস্ত গ্রামবাসীরা বলেছেন, ষড়যন্ত্রকারী যে গোটা দেশে। 14 জুন বক্তৃতার মধ্যেও আছে যে আমি ইলেকশনের সময় এসেছিলাম, এটা বলেছেন। উনি কি লিখেছেন? তাপস বাবু নিজের দল তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট, তিনিও জানিয়েছেন যে গোটা ঘটনা যা আমরা দেখাচ্ছি 14 জুন। তিনি উপস্থিত ছিলেন। 14 জুন ঘটনা ঘটবার পরে 27 জুন, আমি তারিখটা খুব ক্যাটেগরিক্যালি উল্লেখ করছি, 27 জুন ওইখানে তেহট্ট, এই যে কৃষ্ণনগরের যে 7টা অ্যাসেম্বলি সেগমেন্ট রয়েছে লোকসভার, তার মধ্যে একটা হচ্ছে তেহট্টর এমএলএ আমাদের পার্টি। এবার সেখানে তেহট্টর ফাজিলনগরে আমাদের পঞ্চায়েতের মেম্বার আব্দুল হক শেখ, তিনি খুন হন। এবার পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, কারণ একটা নম্বর কমে গেল, মানে পঞ্চায়েতের একজন সিপিআইএম এর সদস্য খুন হওয়া মানে সিপিআইএম এর সংখ্যা কমলো। এবার এইরকম একটা প্ররোচনামূলক বক্তব্য, যে প্ররোচনামূলক বক্তব্য উনি রাখলেন, এবং কি ভঙ্গিমায়, আমি এটা বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেসের একটা নিজস্ব ডিকশনারি আছে, তৃণমূল কংগ্রেসের একটা নিজস্ব ভোকাবুলারি রয়েছে, তৃণমূল কংগ্রেসের একটা নিজস্ব স্টাইল আছে, ডিকটাম রয়েছে। তাপসবাবুর যে বক্তব্য, যা যখন মিডিয়ায় দেখছি বাইরে বসে, দিল্লিতে বসে,
এই বক্তব্য কিন্তু মানে এরম নয় যে তাপসবাবু হঠাৎ করে এই ভঙ্গিমায় যে বলছেন, এটা এর আগেও আমাদের রাজ্যে তৃণমূলের অনেক নেতারা এবং তাপসবাবু এই যে একটা কথা বলা হচ্ছে না 24 ঘন্টার মধ্যে অ্যাপোলজি টেন্ডার করেছেন, উনি 24 ঘন্টার মধ্যে অ্যাপোলজি টেন্ডার করার আগে এটা এমন সংক্রামক রোগ যে ওই অরূপ চক্রবর্তী যে কথাটা বিমলবাবু বললেন, বলি দিয়ে দেওয়ার কথা বলছেন, বলিদানের কথা। আমি এখানে থাকবো, আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন, সেটা হচ্ছে ও আপনার অভিযোগ যে অনুব্রত মণ্ডল ওই যে বক্তব্য আমরা দেখাই পুলিশের গাড়িতে বোমা মারুন এবং পাড়ুইয়ের ঘটনা, অনুব্রত বাবুর বলার, এখানে শীর্ষেন্দু বাবু আছেন, তার 4 দিনের মধ্যে ঘটনা ঘটে। আপনি যে তথ্য দিচ্ছেন তাতে বলছেন যে 27 তারিখ অর্থাৎ 13 দিনের মাথায় 14 জুন 27 জুন 13 দিনের মতোই তেহট্টে আমাদের এই যে, এবং মজা হচ্ছে সুমন বাবু যেটা হচ্ছে যে এখানে শুধু এই যে ঘটনা মানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ খুন করে দেয়া, আমি একটু এখানে আলোচনা হয়েছে হাসনাবাদের পঞ্চায়েত সমিতি আমরা জিতেছি, মানে সেখানে সংখ্যাগরিষ্ঠ আমরা, পয়সা করি দিয়ে যখন কিনে নেওয়া গেল না, জাহাঙ্গীর আলমকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দেওয়া হলো যাতে পঞ্চায়েত সমিতি দখল করা যায়। এই যে নির্বাচিত আমাদের প্রতিনিধিরা কালকে বিধানসভায় আমাদের বিধায়করা তারা গেছিলেন এই ফাজিলনগরে আব্দুল হক শেখের বাড়িতে। তো 14 তারিখ এই যে ঘটনা, যে ভয়ঙ্কর ভঙ্গিমায় একজন তিনি এই মানে সাংসদ তিনি ওই বক্তৃতা করে এলেন, পাবলিক মিটিং তো যেখানে করেছেন, এবং তারপর এই ঘটনা ঘটলো। পাড়ুইয়েও একই ধরনের অনুব্রত, এবং মজা হচ্ছে এই যে যখন গোটা দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে দেশের সীমানা পেরিয়ে গিয়ে বাইরে যখন নিন্দার ঝড় উঠছে, এ কথা তো এসছে যে আমি কি তাহলে ওকে মেরে ফেলবো, উইল আই কিল হিম। এখন বিষয়টা হচ্ছে যে দেখুন, আমি সমস্ত কিছু ছেড়ে যাগুলো মহিলাদের ধর্ষণ, গুলি করে খুন, কুড়ুল দিয়ে মাথা কাটা, বটি দিয়ে গলার নদী কেটে ফেলা, এই গোটা ব্যাপারটার মধ্যে একটা ভয়ঙ্কর জেন্ডার ইনসেনসিটিভিটির ব্যাপার রয়েছে। এই যে জেন্ডার ইনসেনসিটিভিটি এই কারণেই আমি বলছি, মানে এখানে অম্বিকাশদা বসে রয়েছেন, মানে তাপস পাল এরকম একটা জেন্ডার ইনসেনসিটিভ কথা, ভয়ঙ্কর কথাগুলো বললেন, এবং অবশ্যই এটা জেন্ডার ইনসেনসিটিভ। অম্বিকেশ বাবু এখানে বসে রয়েছেন, ওনার সেই অভিজ্ঞতা রয়েছে, গোটা রাজ্যের মানুষ জানেন মুখ্য পুলিশ কি ভূমিকা পালন করেছিল, একটা কার্টুন ফরওয়ার্ড করেছিলেন বলে কি হয়েছিল, শিলাদিত্য চৌধুরীর মাওবাদী তকমা, তার জেলের মধ্যে থাকা, তানিয়া ভরদ্বাজের ঘটনা, এগুলো রাজ্য জানে, কারণ এই ঘটনাগুলো মুখ্যমন্ত্রীর পছন্দের ছিল, সবাই জানে, ঠিক একদম। এগুলো মুখ্যমন্ত্রীর অপছন্দ ছিল, আবার পছন্দ মানে এই যে অ্যাপোলজি টেন্ডার করেছে, তো 24 ঘন্টার মধ্যে অ্যাপোলজি টেন্ডার করেছে। আজকে যেমন আমাদের পার্টির দলনেতা সীতারাম ইয়েচুরি তিনি লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন, সোমবার থেকে আমাদের সংসদের অধিবেশন শুরু হবে। সীতারাম একদম উল্লেখ করেছেন যেটা একটা এথিক্যাল মিসকন্ডাক্ট, একজন পার্লামেন্টেরিয়ান যে কাণ্ডটি ঘটিয়েছেন এটা এথিক্যাল মিসকন্ডাক্ট। এই গোটা ঘটনাটাকে এথিক্স কমিটিতে রেফার করা হোক, সেখানে আলোচনা হোক, পিউনিটিভ মেজার সেখানে গ্রহণ করা হোক। ঋতব্রত, তেহট্টের ঘটনা, তেহট্টে যে খুনের ঘটনা তার সঙ্গে 13 দিনের মাথায় সেই ঘটনা ঘটেছে, ঋতব্রত আমাদের জানাচ্ছেন। আমি দেখাবো যে গোপীনাথপুরে তাপস পাল ঠিক কি বলেছিলেন, যার একটা প্রতিক্রিয়া হতে পারে তেহট্টে, বলছেন ঋতব্রত, দেখাবো। যারা আজকে মানুষকে খুন করে তারা মানুষ হতে পারে না, মানুষ জন্ম দেয়নি, ওর মা কুকুরের সাথে তাই জন্ম হয়েছিল। আমি একটা কথা বলে যাচ্ছি, এই সিপিএম এর বাচ্চাদের আপনারা ছাড়বেন না, যতদিন তাপস পাল আপনাদের সাথে আছে কোন সিপিএম এর বাচ্চাকে আপনারা ছাড়বেন না। আর মেয়েদেরও একটা কথা বলছি, বটি চেনেন, বটি দিয়ে গলা কাটতে হয়, আপনার বটিটা দিয়ে বলে টেনে দিন, দাঁড়িটা গলার দাঁড়িটাকে টেনে দিন, তো কেলিয়ে দাওনি কেন, কেলিয়ে দাওনি কেন, গলার কোথায় চালাতে পারো আপনার 2-4টে মার্ডার করে আমাকে দেখান দেখি, সিপিএম কে কেলিয়েছেন মেরেছেন দেখান দেখি, কুড়ুল দিয়ে কেটে আমাকে একটা সিপিএম এর বাচ্চাকে মেরে দেখান তো, কার বাবা আপনাদের ধরে নিয়ে যাবি দেখি, হাতে টাঙি বোঝালি দিয়ে আপনারা স্টার্ট করুন, আপনারা রাত্রিবেলায় ঘরে পাহারা দিন, বলো তোদেরকে কেলিয়ে সোজা করে দেবে আমাদের দাদা তার নাম তাপস পাল। তোমরা হুমকি দাও যে তোরা আসবি, কোপাবে তাপস পাল, কোপাবে টাঙ্গি মারবে, মাথা মাথা ভাগ করে বল, তোমরা যদি পারো এগুলো করো, প্রথম কালান খেলাবো আমি বলে আসছি। আমি একটি মাল ছেলে, কিন্তু আমি রংবাজি করে এসছি, যদি কেউ সাপোর্ট করে আমি স্টেট হয়ে বলে যাচ্ছি সবার সামনে টাঙ্গি দিয়ে মাথা কিন্তু অর্ধেক করে দিয়ে যাবো। আর আমি ওই 5 খানা গুলি 6টা গুলি চালাবো আমার রিভলভার থেকে, 6টা
6টা দানা চালাবো আমি, কারণ বাবার যদি ক্ষমতা থাকে আমাকে আটকে রাখাবে না। কোন কেউ যদি সাপোর্ট করেন, এই গ্রামে কেউ যদি সাপোর্ট করেন, আমি আবার আসবো। আমি কৃষ্ণনগরে আছি, কিন্তু আমি কৃষ্ণনগরে এখন আছি, কৃষ্ণনগরে থাকি। এসব আমার ছেলে কিন্তু পাঠাবো, এরাও কিন্তু কেলাবে ধরে, এরা উদম কেলাবে। কেউ যদি সাপোর্ট করেন, আমি বারবার বলে যাচ্ছি, সবাইকে বলছি, কোন যদি এখানে সিপিএম এর বাচ্চা থাকে, তার মানে বাচ্চা যদি কেউ থাকে, সেইগুলোকে আমি বলে যাচ্ছি যে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি বারবার বলে গেলাম, আমি বারবার বলে যাচ্ছি, কেউ যদি সাপোর্ট করে আমি কিন্তু তাকে ছাড়বো না। এখানে আমি কুড়ুল দিয়ে মাথা কাটবো সবার সামনে, আমি কথা বলে গেলাম। গোপীনাথপুরে তাপসবাবুর বক্তব্য আপনারা দেখলেন। ঋতব্রত খানিক্ষণ আগে আমাদের জানাচ্ছিলেন যে সীতারাম ইয়েচুরি কথা বলেছেন স্পিকারের সঙ্গে, কিন্তু আইন কি বলছে? তাপস পাল একজন নির্বাচিত সাংসদ, সেক্ষেত্রে স্পিকারের আইন কতটা তাকে ভূমিকা দিয়েছে, কতটা অধিকার দিয়েছে এই বিষয়ে হস্তক্ষেপ করার, আর যদি করতে পারেন কি হস্তক্ষেপ করতে পারেন মাননীয় স্পিকার? দেখুন, একটা কোন সিপিএম যদি আমার মা, বোন, চাচা, চাচি কারোর গায়ে হাত দেয়, এই তাপস পাল ছেড়ে কথা বলবে না। তাপস পাল নিজের রিভলভার বার করে গুলি করে চলে যাবে। একটা যদি কোন বিরোধী আজকে তৃণমূলের কোন মেয়ে, কোন বাপ, কোন বাচ্চার গায়ে হাত দেয়, তাদের পুষ্টিকে আমি যা করে চলে যাব। আমার ছেলেদের ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবে, রেপ করে চলে যাবে। সাংসদের মুখে খুন ধর্ষণের হুমকি। বৃহস্পতিবার লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদের শাস্তির দাবি জানালো বাম মহিলা সংগঠন। তাঁদের দাবি তাপস পালকে লোকসভা থেকে বহিষ্কার করা হোক। পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের কাছে তৃণমূল সাংসদের নামে নালিশ করেছে বিজেপিও। তবে তৃণমূল সাংসদ শেষমেশ শাস্তি পাবেন কি পাবেন না তা লোকসভার অধ্যক্ষ স্থির করবেন। তার আগে দেখে নেওয়া যাক এই পরিস্থিতিতে কি করতে পারেন অধ্যক্ষ। उसको फिर प्रिविलेजेस कमेटी को सौंपती है स्पीकर, या एक स्पेशल कमेटी स्पीकर नियुक्त करती है और वो स्पेशल कमेटी देखती है, उसके बाद वो एक नतीजे पर पहुंचती है। নিয়ম অনুযায়ী কমিটি রিপোর্ট দেওয়ার পর তার ভিত্তিতে লোকসভায় একটি প্রস্তাব পেশ করে সরকার। সেই প্রস্তাবের উপর সাংসদদের মত নেন অধ্যক্ষ। মতের ভিত্তিতে নির্ধারিত হয় শাস্তি। এবার দেখে নেওয়া যাক কি ধরনের শাস্তির মুখে পড়তে পারেন একজন সাংসদ। सस्पेंशन होता है और रिप्रिमेंड होता है, और फिर एक एक्सट्रीम केस पे एक्सपल्शन भी होता है, मतलब मेंबरशिप खत्म किया जाता है। রাজনৈতিক মহলের একাংশের মতে এক্ষেত্রে তাপস পালকে লোকসভা থেকে বহিষ্কার করা না হলেও প্রাথমিকভাবে সাসপেন্ডের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো সাংসদ প্রকাশ্যে এই ধরনের ভাষার ব্যবহার না করেন তার জন্যই এই শাস্তি দেওয়া হতে পারে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। এর আগে 2005 সালে লোকসভায় প্রশ্ন করার জন্য টাকা নেওয়ার অভিযোগে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল 11 জন সাংসদকে। তখন লোকসভার অধ্যক্ষ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় এবং সেক্রেটারি জেনারেল ছিলেন PDT আচার্যা। এক্ষেত্রে অধ্যক্ষ কি ব্যবস্থা নেন সেটাই দেখার। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। আমি অম্বিকেশ বাবুর কাছে আসবো। অম্বিকেশ বাবু, আপনি বা শিলাদিত্য চৌধুরী কিছুক্ষণ আগে এই আলোচনাতেই রেফার্ড হচ্ছিল, আপনারা আপনি কার্টুন ফরওয়ার্ড করে শিলাদিত্য চৌধুরীর নির্দেশ প্রশ্ন করে সরকারের রাজরোষে পড়েছিলেন, অথচ যেগুলো লেজিটিমেট পুলিশের তদন্ত করা উচিত, লেজিটিমেট অপরাধ বলে অনেকে মনে করছেন, অনুব্রত মণ্ডল, তিলক চৌধুরী, মনিরুল ইসলাম, তাপস পাল, সেখানে পুলিশ নিশ্চুপ রয়েছে। এই একদিকে অতি সক্রিয়তা, একদিকে নিষ্ক্রিয়তা। এই আপনার ঘটনা থেকে আজ অবধি এটা কি বাড়ছে নাকি কোথাও একটা বিষয়টা কি রেস্ট্রিক্টেড হয়েছে? রেস্ট্রিক্টেড হওয়ার কোনো জায়গা নেই, বেড়েই চলেছে। একদিকে শাসক দলের মন্ত্রী হোক, সাংসদই হোক, বিধায়ক হোক, নেতাই হোক, সে যা করবে সেটা যদি দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী অপরাধও হয়, তাতে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না। তার এই তাপস পালের উদাহরণে আরও অনেকগুলো উদাহরণ আপনি যেটা বললেন, আমি আর বিস্তারিত যাচ্ছি না। আবার অপরদিকে অনেক উদাহরণই আছে যে পুলিশ অতি সক্রিয় হয়ে অনেক কিছুই করেছে। তো আমি প্রথমে একটা কথা বলি, আমার ঘটনা দিয়ে একটু বলি যে বছর 2-2.5 হয়ে গেল প্রায়।
একটা কোলাজ কার্টুন ফরওয়ার্ড করেছিলাম মাত্র। তার জন্য শাসক দলের রসে পড়ে তারা মারধর করলো, জোর করে লিখিয়ে নিল, পুলিশকে ডেকে এফআইআর না করে অ্যারেস্ট করিয়ে দিল। পরে এফআইআর জমা হলো, লক আপ হলো, পরের দিন কোর্টে চালান হলো, কোর্ট থেকে জামিন পেয়েছে। তারপরে এই নিয়ে রাজ্য দেশ তোলপাড় হয়েছে, অনেক প্রতিবাদ হয়েছে, সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ সবাই বলেছে, মানবাধিকার কমিশনও বলেছে তদন্ত সাপেক্ষে যেটা অন্যায় করেছে পুলিশ। রাজ্য মানবাধিকার কমিশনের সুপারিশ রয়েছে, সব মানে ওগুলো সব বাতিল করে দিয়েছে। অর্থাৎ এই যে একটা ঘটনা আমি শুধু বললাম, এটা দিয়ে বোঝা যায় যে রাজ্যের সরকার দেশের আইন কি বলছে, সংবিধান কি বলছে, মানবাধিকার কমিশন কি বলছে, সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষ কি বলছে, তাদের কোনো তোয়াক্কাই করে না। আপনার বিরুদ্ধে এখনো মামলা চলছে? মামলা চলছে, হয়রানি চলছে, হেনস্থা চলছে, যা যা চলার সবই চলছে, এবং চার্জশিট জমা হয়ে গেছে, চার্জ গঠনের প্রক্রিয়ায় আছে, এবং কোনোভাবে যাতে মামলাটা চার্জশিট জমা না হওয়ার কারণে অটোমেটিক্যালি খারিজ হয়ে যায় সেই রকম ব্যবস্থা রাজ্য সরকার রাখেনি। মানে চার্জশিট জবের মধ্যে দিলে হয় তার অনেক আগেই জমা পড়েছে, এবং 96 পাতার চার্জশিট, আমি তো শুনেই অবাক, দেখে আরও বেশি অবাক। যাই হোক, এই ঘটনাটার মধ্য দিয়ে যেটা বোঝা যায় যে আমাদের দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একটা একগুয়েমি, একটা অসহিষ্ণু, একটা প্রতিহিংসাপরায়ণ মনোভাব নিয়ে চলছেন, এবং দেশের আইন সংবিধান বিরোধী একটা অ্যাটিচিউড নিয়েই চলছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আরেকটা ঘটনার কথা উল্লেখ করি, সিরাজউদ্দৌলা যদি ঘটনা বললেন, আপনি হাওড়ার বালির তপন দত্ত খুন, এই সরকার তৈরি হওয়ার মুখেই তিনি খুন হয়েছিলেন, তিনি শাসক দলেরই ছিলেন। তার যখন পুলিশ সিআইডি তদন্ত করে একটা চার্জশিট দিয়েছিল, তখন ওই জেলার একজন মন্ত্রীর নাম চলে এসেছিল, আবার তৎপরতার সঙ্গে সেই মন্ত্রীর নামটাকে চার্জশিট থেকে বাদ দিতে হয়েছে। হ্যাঁ, আপনার এই যে মনিরুল ইসলামের কথা বললেন, তিনি নিজেই প্রকাশ্যে বলেছেন যে আমি 3 জনকে নাকি পায়ের তলে মেরে দিয়েছি, তারপরেও তার চার্জশিটের নাম নেই। শুধু যে বক্তব্যের পরেই এটার বেসিসেই সুমোটো কেস স্টার্ট করা যায়। আরও যে ঘটনাগুলো, আপনি পাড়ির ঘটনা বলছেন, শিলাদিত্য চৌধুরীর ঘটনা বলছেন, কামদুনির ঘটনা বলবেন, আরও বহু ঘটনা আছে। সেখানে যা হচ্ছে, মানে পুলিশ যা করা উচিত দেশের আইন সংবিধান অনুযায়ী, কোথাও নিষ্ক্রিয়, কোথাও অতিসক্রিয়, এই জিনিস চলছে। অর্থাৎ আমাদের রাজ্যের যিনি সরকারের প্রধান, আপনারা যে যাই বলুন কি উচিত, কি সংবিধান বলছে, কোন ধারা এখানে প্রয়োগ করা যায়, এসব আপনাদের একটা সেমিনারের বিষয় হতে পারে, কিন্তু এই রাজ্যের সরকার যিনি আছেন তিনি এসবের ঊর্ধ্বে। আইনের শাসন নেই, আমি আমার অভিজ্ঞতা থেকে তাই মনে করছি। আমি নয়, এরকম প্রতিমা দত্ত মনে করছে, পাড়ুইয়ের হৃদয় ঘোষ মনে করছে, শিলাদিত্য চৌধুরী মনে করছে, কার্টুন কাণ্ডে 96 পাতার চার্জশিট, সেই তো সেটা তো কামধুনির জনগণ মনে করছে, হ্যাঁ, এবং সব জায়গার মানুষই তাই মনে করছে। হ্যাঁ, আমরা তো নিজেদের অভিজ্ঞতায় ব্যাপারটা বুঝছি, জ্বালাটা যন্ত্রণাটা কোথায় সেটা তো বুঝছি। অতএব এই যে গত সোমবার থেকে যখন এই বিষয়টা সামনে এসছে, সংবাদ মাধ্যমের মাধ্যমে এসছে, সংবাদ মাধ্যমের কাজ সেটাই তারা করেছে, ভালোই করেছে, দোষের কিছু নেই, যে যাই বলুক না কেন। কিন্তু সেই দিনই আমি কিন্তু সন্ধ্যাবেলায় আমার মনে হয়েছিল যে আমাদের রাজ্যের প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না, কোনো ব্যবস্থা নেবে না, আপনারা যতই যা বলুন, এবং ধীরে 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 সেটাই হচ্ছে। প্রথমে একটা চিঠি দিয়ে ক্ষমা চেয়েছে, চিঠি দিয়ে ক্ষমা চাওয়া মানে তিনি স্বীকার করেছেন যে সে ঘটনাটা সত্য, অসত্য তো নয়। আজকে মুখ্যমন্ত্রী বলছেন সাজানো তথ্য নাকি সব বলছেন, তাহলে চিঠি দিয়ে যদি স্বীকার করে না হয়, তারপর সাজানো তথ্য ব্যাপারটা আসে কি করে? তারপরে সে চিঠির মধ্যে যে কথাটা রয়েছে সেখানেও মিথ্যাচার হয়েছে। তাহলে আমার শাসক দলের একজন সাংসদ, জনপ্রতিনিধি, ল মেকার নাকি তিনি যদি এরকম মিথ্যাচারেরও আশ্রয় নেন, তাহলে কি আর আমরা আশা করব? এই চিঠির বিষয়ে আমি দ্রুত একবার দর্শকদের দেখিয়ে নিতে চাইবো যে সাজানো ঘটনা যেখান থেকে শুরু হয়েছিল, সেই পার্ক স্ট্রিটের ঘটনা থেকে এই পর্যন্ত সেই ঘটনার খতিয়ান। অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে তৃণমূল সাংসদের প্রকাশ্যে হুমকির পরও যেভাবে মুখ্যমন্ত্রী তাঁর পাশে দাঁড়িয়েছেন, তারপর এমন দাবি করছে বিরোধীরা।
ধর্ষণের হুমকির পরও মমতা তাপস পালের পাশে দাঁড়ানো যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তার প্রমাণ হিসেবে একাধিক উদাহরণও খাড়া করছে তারা। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড। পার্ক স্ট্রিট ধর্ষণের খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর তদন্ত শেষ হওয়ার আগেই ধর্ষণের অভিযোগকে সাজানো আখ্যা দিয়েছিলেন মমতা। বলেছিলেন ফারাক্কা ইস্যু থেকে মুখ ঘোরাতে একটি চ্যানেল ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে। পরে কলকাতা পুলিশের তৎকালীন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন প্রমাণ করেন পার্ক স্ট্রিটে ধর্ষণের অভিযোগ সত্য। কাটোয়া ধর্ষণ কাণ্ড। কাটোয়া ধর্ষণ কাণ্ড সামনে আসার সঙ্গে সঙ্গে দোষীদের গ্রেফতারের পরিবর্তে অভিযোগকারিনীর স্বামীর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সে বলছে আমার হাজবেন্ড লোকাল সিপিএম পার্টির সমর্থক, কেউ তার কাজ নেই, টিআরপি রেট বাড়ানোর জন্য এগুলো করে বেড়াচ্ছে, ভাবমূর্তি নিজের ভাবমূর্তি তৈরি করবার জন্য মিথ্যে কথা বলে। রাজনৈতিকভাবে যদি কোনো রাজনৈতিক দল দেউলিয়া হয়ে যায় তখনই তার মাথা থেকে এসব দুষ্টু চক্র বেরোয়। পরে দেখা যায় অভিযোগকারিনীর স্বামীর রাজনীতি করা তো দূরের কথা, বহু বছর আগেই তার মৃত্যু হয়েছে। রায়গঞ্জ অধ্যক্ষ নিগ্রহ। রায়গঞ্জ কলেজের অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় নাম চড়ায় তৃণমূল নেতা তিলক চৌধুরীর, কিন্তু 50 অভিযুক্ত মুখ্যমন্ত্রীর কাছে ছোট ছোট ছেলে মেয়ে হয়ে যান। কংগ্রেস চোর নয়, ডাকাত নয়, খুনি নয়। ছোট ছোট ছেলেমেয়েরা কোথাও কাজ করতে গেলে একটা ভুল হয়ে যেতে পারে, আমি তাদের ভুলটাকে আমি শোধরাবার সুযোগ দেবো, কিন্তু এটাকে আমি কন্ডেম করছি। আমি রায়গঞ্জের ঘটনাকে আমি সমর্থন করি না, এটা করা উচিত হয় না। তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, এটা নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন রাইট টু মেক ব্লান্ডার্স, কখনো কখনো ভুল করে ফেলে। মুখ্যমন্ত্রী বলেছেন ছোট ছোট ছেলে মেয়ে, তাই তাদের গ্রেফতারের পরিবর্তে আত্মসমর্পণের সুযোগ করে দিয়েছিল পুলিশ। আক্রান্ত এবিপি আনন্দ। গাঙ্গুলি বাগানে এবিপি আনন্দর প্রতিনিধি তৃণমূল কর্মীদের হাতে প্রহৃত হন, ছবি দেখা গেল, কিন্তু মুখ্যমন্ত্রী দোষীদের গ্রেফতারের নির্দেশের পরিবর্তে ঘোষণা করে দিলেন সবটাই সাজানো। এটা মিথ্যে কথা আপনি সাজিয়েছেন, না করলেও আপনি সাজাবেন, এটা সাজানোটা আপনার স্বভাব। আমি খোঁজ নিয়েছি, নাথিং, কিচ্ছু হয়নি। আপনি নিজে করেছেন, সাজিয়েছেন। অনেকে কেস সাজিয়ে করে 4-5 জনকে নিয়ে, আপনি সাজিয়ে করেছেন, পরিকল্পিত। হ্যাঁ। অনুব্রতর পাশে মমতা। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল পুলিশ বিরোধীদের বারবার হুমকি দেন। যদি কেউ ভাবেন যে মমতা ব্যানার্জির ছবি ছেড়ে দেবো, মমতা ব্যানার্জির কার্টুন পুড়িয়ে দেবো, তার কবজিটা কেটে নেবো। ছাড়বো না বলে দিলাম তো, ভদ্রভাবে বলে গেলাম। নাহলে যদি ওরা পোস্টার ছেড়ে দেয়, আমরা কবজি, হাতের কবজিটা কর্মীরা কেটে নেবে। যারা ইঁদুরের গর্তই ঢুকে গেছিল, ধান ভুঁয়ের ভেতরে যারা গর্তই ঢুকেছে, আবার মুখ বেড়াবার চেষ্টা করছে, ইঁদুরের গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দিন, যারা বেরোতে না পারে। ধান উঠে গেছে, আবার ধান লাগিয়েছেন, ইঁদুরের বাচ্চাগুলো কিন্তু আবার বেরোবার চেষ্টা করছে। ঘরে ঘরে দিয়ে দিন, আর বেরোবে না। কিন্তু তারপরও মুখ্যমন্ত্রী বারবার সেই অনুব্রতরই পাশে দাঁড়ান। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠক, ভালো কাজ করে আমি জানি। যে ভালো সংগঠক তার জন্য আমি লাস্ট অব্দি যে সত্যি কাজ করবে, কিন্তু ওর একটা প্রবলেম আছে। আপনারা অনেকে জানেন না, ও নিজে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়, এটা বুঝতে হবে ব্যাপারটা। ওকে অক্সিজেন নিয়ে ঘুরতে হয়। আমরা যেন সব ব্যাপারটা একটু মানবিক ভাবেও দেখি। আর কয়েক তলার কাজ নেই, কর্ম নেই, যেহেতু তার পছন্দ নয়। আমি মানবিক বলি, কেষ্টের তোর কাছে কিছু চেয়েছিল, কিছুই নাকি কেষ্টের কোনো কিছু চেয়েছিল, দেয়নি। সারাক্ষণ কেষ্টের পেছনে পড়ে আছে, নিশ্চয়ই কিছু চেয়েছিল, দিতে পারি। বেচারা চাইলে একটু মুড়িগুলি খাইয়ে দিতে পারিস, মুড়ি না হলে তো বাড়িতে আছে, এই জন্য ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। বিধানসভায় দাঁড়িয়ে অনুব্রতকে ক্লিন চিট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অনুব্রতকে নিয়ে যারা রাজনীতি করছে তাদের বলছি, ও তো চিঠি দিয়ে ইতিমধ্যে ব্যাখ্যা দিয়েছে, ও তো বলেছে কথা বলতে চায়নি, পুরনো একটা খবর নিয়ে মিডিয়া বারবার দেখাচ্ছে। লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম প্রকাশ্যে হত্যার স্বীকারোক্তি করেন, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা যায় মনিরুল ইসলামকে, যা মমতার মনিরুলের পাশে দাঁড়ানোর প্রমাণ বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। দীপালি সাহা। বাঁকুড়ার সোনামুখী তৃণমূল বিধায়ক দীপালি সাহার বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ ওঠে। পুলিশের খাতায় প্রায় 1.5 মাস পলাতক থাকেন তৃণমূল বিধায়ক, কিন্তু একটিবারের জন্য দলীয় বিধায়ক সম্পর্কে সমালোচনার কোনো সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যায়নি। বরং বিরোধীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই 1.5 মাস বিশ্রামের পর তৃণমূল বিধায়ককে আত্মসমর্পণের সুযোগ করে দেয়। উষারানী মণ্ডল। ভোটের সময় ঘর ছাড়া সিপিএম সমর্থকদের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে মিনাখাত তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাঁর স্বামীর নেতৃত্বে গুলি চালানো হয়। তারপর থেকে পলাতক উষারানী মণ্ডল, কিন্তু এই পলাতক দলীয় বিধায়ক সম্পর্কেও কখনোই সমালোচনামূলক কোনো কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের বক্তব্য, এগুলো অপরাধকে প্রশ্রয় দেওয়া ছাড়া আর কি। কিন্তু একজন দলনেত্রী হিসেবে দলের নেতা নেতৃত্বের অপরাধের প্রতি চোখ বুজে থাকলেও মুখ্যমন্ত্রী হিসেবে কি তা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন বিরোধীদের। এবিপি আনন্দ।
আরেকবার আপনাদের দেখাবো আজকে একটি অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। এখন তো দেখেছেন ভালো কাজের কোনো নাম হয় না। একটা ছোট্ট কেউ কিছু একটা না হলেও বেরিয়ে পড়ছে রম 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 করে, কি না তো প্ল্যান্টেড ওয়েতে একটা কুৎসা অপপ্রচার চালানো হচ্ছে, হয়তো আপনি করেননি, জানেনই নয়। সুতরাং এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে মনে রাখবেন নিজেদের রক্ষা নিজেদের করতে হবে। আমি শ্রমিক ভট্টাচার্যের কাছে আসবো। শ্রমিক, অর্থাৎ মনিরুল ইসলাম কি দেখলাম যে তিনি বলছেন আমি খুন করে দিয়েছি, চার্জশিট থেকে নাম বাদ গেল। তাপস পাল খুন করব বলছেন, খুন করতে বলছেন, মামলাই শুরু হলো না, এফআইআর হলো না। শিলাদিত্য বাবু বা অম্বিকেশ বাবুর নামে এফআইআর এর কোনো অভাব হয় না। অর্থাৎ করব বললেও পুলিশ করে না, যদি তৃণমূল কর্মী হয় করে ফেলেছি বললেও চার্জশিট থেকে নাম বাদ যায়। কি বলবে আইনের শাসন, প্রশাসন? আমি একটু পিছন থেকে শুরু করতে চাই। বিষয়টি তাপস পালের এই স্বনামধন্য ব্যক্তিত্ব যেদিন প্রথম কৃষ্ণনগরে 2009 সালে লোকসভা নির্বাচন লড়তে আসেন, নেমেই বলেছিলেন ভালোবাসা ভালোবাসা। আজকে সেই ভালোবাসার ছোঁয়া একটু আমরা পাচ্ছি। আর ঠিক তার আরেকজন সাংসদ ছিলেন, তিনি বীরভূমে গিয়ে নির্বাচন লড়ি বললেন শতাব্দী রায় যে আমি দিদির পায়রা হয়ে এসেছি। এখন এই পায়রাটা ওখানে কোন কোন ঘুঘুকে ধরতে পারলো না, ঘুঘু পায়রাকে তাড়া করলো, এটা একটা বিচারের বিষয়। কারণ পাশাপাশি চলছে তো মনিরুল, ওই অনেক ভীমরুল, এরা ঘুরে বেড়াচ্ছে চারদিকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাপস পালকে নিয়ে। একটু আগে যে কথাটা আমাদের জয়দা বললেন যে তাপস পাল চিঠিতে মিথ্যাচার করেছেন এবং তোমরাও বলছো, এটা ঠিক নয়। একটা মানবিক মুখ থেকে বিচার করতে হবে, স্পিরিটটা দেখতে হবে। তাপস পাল কোথাও কোনো মিথ্যাচার করেন। তাপস পাল এই ভাষাতেই কথা বলেন, এই ভাষাতেই কথা বলতে উনি অভ্যস্ত। আর সেই জন্যই উনি বলেছেন আমি নির্বাচনের আগে এটা বলেছি, মানে নির্বাচনের আগেও উনি এই ভাষায় অ্যাড্রেস করেছেন তার নিজের কর্মীদের, সেটা উনি বলেছেন। এতগুলো মিটিং করেছেন, কোনখানে কার হাত কাটতে বলেছেন, কোথায় কার কবজি ঢোকাতে বলেছেন, কোথায় বাড়িতে ভাড়া করা ছেলে ঢুকিয়ে দেবেন বলেছেন, যেটা এখন নিজেই অঙ্কটা ঠিক মেলাতে পারছেন। দ্বিতীয় কথা হলো প্রতিবাদ তো করা উচিত তৃণমূল কংগ্রেসের কর্মীদের। আমরা তো বিরোধী রাজনৈতিক দল, সামান্যতম কিছু ঘটনা দেখলে আমরা তো বিরোধিতা করবই, বিরোধী রাজনৈতিক দলের ধর্ম সেটাই, মিডিয়া তো সেটা তুলে আনবেই। কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের তো তিনি রেপিস্ট বানিয়ে দিলেন, ধর্ষক বানিয়ে দিল গোটা তৃণমূল কংগ্রেস পার্টিটাকে। তাহলে তাদের তো প্রতিবাদ করা উচিত, তাদের এগিয়ে এসে বলা উচিত যে তাপস পালকে দল থেকে অপসারিত করতে হবে। মিডিয়া এটাকে নিয়ে বিকৃত করেছে কিনা, মিডিয়া কিনেছে কিনা, সারা পৃথিবীতে মিডিয়া কেনে। আমাদের টুইন টাওয়ার যখন ভেঙে পড়লো, একজনের কাছে তার ফুটেজ ছিল, অ্যামেচার একজন ফটোগ্রাফার, কত টাকায় বিক্রি হয়েছে, কত লক্ষ ডলারে বিক্রি হয়েছে, এ তো সকলেই জানে। না, কিন্তু এক্ষেত্রে আমি যখন কেনার কথা বলছি আমার তো ন্যূনতম প্রমাণ থাকবে, কি কেনা, কে টাকা দিল, কোথা থেকে, আর কোন আশ্চর্য উপায়ে, মানে কে বিক্রি করলো আর কতজনে তাকে টাকা দিল, সেটাও তো আমার কাছে খুব, মানে একই দিনে গোটা দেশে দেখানো হলো, এটা কে করলো সেটা জানতে হবে। মানে আমি বলছি এটা অভিযোগ করে দিলাম, প্রমাণ দিতে হবে। প্রথম কথা হলো এটা খুব রহস্যজনক ব্যাপার, কারণ যে ভাষায় তাপস পাল বক্তৃতা করছিলেন ওই সময় ওইখানে বিজেপি কিংবা সিপিআইএম কিংবা কংগ্রেস অন্য কোনো বিরোধী দলের থাকার কথা নয়। সেখানে কে ওটা তুলেছে সেটা তো সংবাদ মাধ্যমের কেউ তুলেছে স্পাই ক্যামেরা দিয়ে, না তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা নেতার একটা জাগ্রত বিবেকে থেকে সেইগুলোকে সুন্দরভাবে পোস্ট করেছে, এটা একটা ভাববার বিষয়। কিন্তু প্রশ্নটা তো তাপস পালের ভাষা নিয়ে নয়। এই যে তোমরা মাঝে মাঝে ক্লিপ দিচ্ছ, শব্দগুলো ডট ডট দিচ্ছ, প্রশ্নটা ভাষার নয়। আমি কালকে থেকে তোমাদের চ্যানেলে বলছি যে প্রশ্নটা কোনো অবস্থায় ভাষার হতে পারে না, শব্দ চয়ন সম্পূর্ণ নিজস্ব। হ্যাঁ, কেউ বরাহনন্দনকে অন্য ভাষা বলতেই পারেন, সেটা তার ব্যক্তিগত রুচির ব্যাপার। আমরা যারা বক্তৃতা করি এই মাঠে ময়দানে, স্ট্রিট কর্নার থেকে শুরু করে বড় জনসভা পর্যন্ত, তো আমাদের তো বক্তৃতার একটা নির্দিষ্ট ভাষা আছে। ছোটবেলায় সেই পড়েছিলাম দু ধরনের ভাষা হয়, একটা শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, আবার নীরসে তরুবর পুরত ভাগ। কে কিভাবে নেবে? এখন তো বাগ্মিতার যুগ নেই, এখন বক্তৃতার যুগ এসে গেছে। অনেকে জানেনই না
যে কিভাবে কথা বললে না শ্রমিক, এখানে আমি বলে দিই যে আবার সমালোচনা হবে, আমি জানি আবার মিডিয়া টাকা নিয়ে করেছে, চক্রান্ত করেছে, কুচক্রান্ত করেছে বলা হবে, কিন্তু এর আগে আমরা দুটো জায়গার বক্তব্য দেখিয়েছি, চৌমাহা এবং গোপীনাথপুর। আর কিছুক্ষণের মধ্যে নদিয়ার তেঘরিতে তাপস পাল কী বলেছিলেন সেই অংশও এসেছে, সেটাও দর্শকদের সামনে দেখাবো। তারপর সমালোচনা হোক, আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা হোক, হবে, কিন্তু দর্শকদের দেখানোর কর্তব্য থেকে আমরা সরবো না। কিন্তু মিডিয়ার কর্তব্য পালন করছে, কিন্তু আমরা তো রাজনীতি করি। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আরেকটা জিনিসও ওয়াচ করছে। আগে আমরা কিছুদিন ধরে চলে চড়থাপ্পড় গোখরো কেউটে, তারপরে সেই জায়গা নিল অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি ইন পলিটিক্স। এখন যে পরিস্থিতিতে তাপস পালরা দলটাকে নিয়ে যাচ্ছেন, যে বক্তব্য জ্যোতিপ্রিয় মল্লিক লিখেছেন যে সিপিএমকে বয়কট করো, সিপিএমের বিয়েতে যাবে না, আজকে তারা সেই অবস্থায় পড়তে চলেছেন যদি এই ধরনের মানুষকে তারা সমর্থন করেন। আজকে কিন্তু আমার কাছে আরেকটা বিপজ্জনক প্রবণতা, তুমি এটা বলছো তো আমি উল্টো যুক্তিটা দিই, যে যখন এই ধরনের কুৎসিত শব্দবন্ধ প্রয়োগ হচ্ছে তখন সব থেকে বেশি হাততালি পড়ছে। আমি বলছি যখন সব থেকে তীব্র এবং কুৎসিত শব্দবন্ধ তাপসবাবু প্রয়োগ করছেন, সব থেকে বেশি হাততালি পড়ছে সেই সময়। মানে আমি বলছি যদি এইটা মানুষ রিজেক্টই করেন তাহলে স্বাভাবিক প্রতিক্রিয়া এটা হয় কি করে? আমি আবার মনে করিয়ে দিই তোমায় যে অনিল বাবুর যে বক্তব্য, অনিল সেখানেও ঠিক ওই অংশে সব থেকে বেশি হাততালি পড়েছিল। আমার এইটা সব থেকে আশঙ্কার জায়গা, তাহলে কি অ্যাকসেপ্টেড হচ্ছে এই ভাষা, এই অ্যাপ্রোচ? রাজনীতির একটা সংস্কৃতি আছে, সেখানে হিউম্যান মাইন্ডকে এলিভেট করা তার একটা প্রধান কর্তব্য। আমি মানুষের রুচিটাকে কিভাবে ডেভেলপ করব, আমি কোন শব্দ চয়ন করব, উত্তেজক ভাষণ দেওয়ার জন্য আমি কোনো অপশব্দ ব্যবহার না করে, কথা আছে না যে বহুজন সুখায়ও না বহুজন হিতায়ও হতে হবে। আমি ইউডোলিংয়ের মধ্যে দিয়ে কেউ মানুষ উত্তেজনা তৈরি করে, ফ্রেন্ডলি তৈরি করে, তার সঙ্গে সবসময় খারাপ শব্দ ব্যবহার করতে হবে এরকম তো কোনো মানে নেই। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে তিনি সরাসরি প্ররোচনা দিয়েছেন, তিনি কি শব্দ ব্যবহার করেছেন সেটা ভুলে যান, তিনি সরাসরি প্ররোচনা দিয়েছেন। আজকে বিভিন্ন জায়গায় থানায় আমরা এফআইআর করেছি, মানে এফআইআর করবো বলে আমরা দিয়েছি। এমনকি নাকাশিপাড়া, সেখানেও অনেক টালবাহানার পরে তারা সেটা গ্রহণ করেছে। এখন আমাদের কাছে হিসাব অনুযায়ী এটা তাকে জিডি হিসেবে ট্রিট করছে, কিন্তু পুলিশ তো কোনো অটোনোমাস বডি নয়, পুলিশ তো কোনো নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না। লোকে বলছে সুমোটা পুলিশ কেস করছে, রাজ্য শাসন করছে কারা? তাদের আবার আমি তোমার কাছে আসবো, তার আগে দর্শকদের পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে কথা হলো। পুলিশের ভূমিকা, অনেকেই বলছেন যে পুলিশ এই সিস্টেমে করবে কি করে? আইন যদি দেয়, রাজনৈতিক প্রভুদের রক্তচক্ষুকে পুলিশ কি অগ্রাহ্য করতে পারবে? অগ্রাহ্য করে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে প্রশাসন? দেখুন, আমার ছেলেদের ঢুকে দেবো, রেপ করে চলে যাবে। আপনার কোটিটা দিয়ে বলে এই ছেলে দিয়ে গালি দাও, বাড়ি ঘর ঘুষি আমি শেষ করে দিয়েছি। টাঙ্গি মারবে, মাথা মাথা ভাগ করে বল, তারপর পাল নিজের রিভলভার বার করে গুলি করে চলে যাবে। প্রকাশ্য সভায় খুন ধর্ষণের হুমকি, গুলি করে দেওয়ার হুমকি, টাঙ্গি দিয়ে মাথা অর্ধেক করে দেওয়ার হুমকি। বিরোধীদের লক্ষ্য করে তৃণমূল সাংসদের এহেন হুঁশিয়ারির ফুটেজ প্রকাশ্যে আসার পরও এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। বিভিন্ন মহল থেকে তাপস পালের শাস্তির দাবি উঠলেও তাকে গ্রেফতার করা তো দূরস্থ, থানায় ডেকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনটুকুও বোধ করেনি পুলিশ। আইনজীবী মহলের একাংশের দাবি এর জন্য উল্টে শাস্তির মুখে পড়তে হতে পারে খোদ পুলিশকেই। আইনেই আছে সেকশন 23 অফ দি পুলিশ অ্যাক্ট, সেখানে বলা আছে যে পুলিশ যদি কোনো খবর পায় যে কেউ কোনো বেআইনি কাজ করেছে, সঙ্গে সঙ্গে তাকে অ্যাপ্রিহেন্ড মানে গ্রেপ্তার করতে হবে, অথবা তাকে ধরে নিয়ে আসতে হবে ভেরিফাই করার জন্য। ধরো তোমার বাড়িতে পুলিশ খবর পেলো তোমাকে গুলি করতে যাবে কেউ, অথবা ডাকাতির সম্ভাবনা আছে, তুমি কমপ্লেন করো না বলি পুলিশ বসে আছে, সেটা কিন্তু অপরাধ পুলিশের, এবং যদি না ধরে তাহলে 3 মাসের জেল, যে পুলিশ করবে না। সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রসঙ্গ টেনে আইনজীবী অরুণাভ ঘোষের দাবি, তৃণমূল সাংসদ যা বলেছেন তা হেড স্পিচ ছাড়া আর কিছু নয়। এর জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল রাজ্য সরকারের। কোনো বিশেষ সম্প্রদায় বা বিশেষ কোনো দলের লোককে মানে তার বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার করা হয়, তাহলে সেটা হেড স্পিচে পড়বে। এবং সুপ্রিম কোর্ট বলছে এক্সিস্টিং ল মাস্ট নট বি রেন্ডার্ড অ্যাজ ডেড লেটার, মানে যে আমাদের মুখ্যমন্ত্রী করছেন যে এক্সিস্টিং ল দিয়ে এদের আটকানো যায়, এবং আমার মনে হয় যে গভর্নমেন্টেরই স্বতঃপ্রণোদিত হয়ে এটা করা উচিত ছিল।
আইনজীবী অরুণাভ ঘোষের দাবি, প্রকাশ্যে এ ধরনের ভাষণ দেওয়ার জন্য বিভিন্ন আইনের একাধিক ধারায় তাপস পালের বিরুদ্ধে মামলা করা সম্ভব। সেকশন 505 ব্র্যাকেটে 2 অফ দি ইন্ডিয়ান পেনাল কোড, তারপরে সেকশন 123 ব্র্যাকেটে 3 অফ দি রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট, তারপরে হচ্ছে আর্টিকেল 22 অফ দি ইন্টারন্যাশনাল কনভেনশন অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। এইগুলো ধরে তাপস পালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মত অনুযায়ী আইন মাফিক পদক্ষেপ নেওয়া যেতে পারে। বিরোধীদের দাবি, আইন আদালত যাই বলুক না কেন, রাজ্যে পুলিশ প্রশাসন চলছে তৃণমূলের নিয়মেই। ভবিষ্যতে ছবিটা বদলায় কিনা সেদিকেই তাকিয়ে গোটা দেশ। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। আর আমি 6টা গুলি চালাবো আমার রিভলভার থেকে, 6টা দানা চালাবো আমি। আমি অধ্যাপক শম্পা সেনের কাছে যাব। শম্পা, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু এই যে রাজনৈতিক বাগবিতণ্ডা, এই যে উত্তেজনা, এখান থেকে পাল্টে যায়। আমি একটা লেখা পড়ছিলাম যে কামদুনির বাচ্চাদের কিভাবে জীবনযাত্রাটা পাল্টে গেছে। এই যে যেখানে গিয়ে নদিয়া ঘুরে ঘুরে তাপসবাবু বলছেন, দুটো অংশ আমরা দেখিয়েছি, আরেকটা তৃতীয় অংশ আমাদের হাতে এসেছে, কিছুক্ষণের মধ্যে আমরা দেখাবো। এখানকার বাচ্চা, এখানকার মহিলাদের খুব স্বাভাবিকভাবেই যে জীবনযাত্রাটা আর আগের মতো থাকবে না এই হেড স্পিচের পর, সেটা নিয়ে কি মনে হয়? যেটা কিন্তু আমাদের নিজেদের দায়টাও স্বীকার করা উচিত, সংবাদ মাধ্যমেও আসে না। আমরা তাপসবাবুর বক্তব্য, তার প্রতিক্রিয়া, বিরোধীরা কি বলছেন, এইটা দেখাচ্ছি, কিন্তু সেই সাধারণ মানুষগুলো, তারা আমরা কালকে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা রীতিমতো আতঙ্কিত। একেবারেই তাই। তার কারণ আমি কতগুলো কথা এই প্রসঙ্গে বলতে চাই। এই যে রাজনৈতিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা তো আর রাজনৈতিক পরিস্থিতি শুধু নেই, কারণ এখানে কোনো রাজনৈতিক বিতর্ক হচ্ছে না। একটা সামাজিক ঘৃণ্য পরিবেশ তৈরি করা হচ্ছে বা ভয়ের পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যে ভয়টা সমাজের সর্বত্র চারিয়ে যাচ্ছে, একটা বিষ বাষ্প। এখন অবশ্য ভালো বাংলা কথা বলাটা খুব সচেতন হয়ে বলতে হবে, কারণ ভালো বাংলা কথা বোধহয় আর কয়েকদিন পরে একটিও শোনা যাবে না। এখানে শ্রমিকবাবু বললেন ভাষা চয়ন নিয়ে, আমার মনে হয় ভাষা তো একটা কালচার, সুতরাং বাঙালি তো সব কালচারই ছেড়ে দিল। ভাষা যে নামতে নামতে কোথায় নেমেছে, আজকে সাংসদরাই দাঁড়িয়ে সেটা প্রমাণ করে দিচ্ছে। কিন্তু কতগুলো জিনিস সেখানে, কতগুলো রেফারেন্স আমার মনে পড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মিডিয়ার কথা বলেছেন, একটা ছবি আমরা কয়েক বছর আগে দেখেছিলাম, তোলপাড় করেছিল সারা পৃথিবী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে বয় ইন আ স্ট্রাইপ পাজামা, হয়তো সবারই এখানে দেখা আছে। সেই ছবিতে আমরা দেখেছিলাম, আমরা জানিও সেই ইতিহাস, যে ব্রুনো বলে একটি ছোট্ট ছেলে, সে দেখতো অসুইচের মতন ভয়ঙ্কর কনসেন্ট্রেশন ক্যাম্পের প্রকৃত ছবি না দেখিয়ে দেখানো হচ্ছে যে সেখানে প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে, পার্ক হয়েছে, অসুইচে নাকি মহিলাদের জন্য খেলার ব্যবস্থা, বাচ্চাদের জন্য নানান রকম বিনোদনের ব্যবস্থা ইত্যাদি হচ্ছে। তার ধারণা ছিল সত্যি সত্যি কিন্তু ওই কনসেন্ট্রেশন ক্যাম্পের ভিতরটা এরকম, কিন্তু সত্যি সে যেদিন কনসেন্ট্রেশন ক্যাম্পের ভিতরটা দেখতে পেল, সেদিন সে বুঝতে পারল যে বস্তুতপক্ষে কনসেন্ট্রেশন ক্যাম্প জিনিসটা কি, এবং ওই ভয়ঙ্কর অসুইচ যেটার পরিচিতি আরেক রকমভাবে গোয়েবেলসের মাধ্যমে প্রচারিত হতো, সেই ইতিহাস আমরা জানি। তো সেই ইতিহাস তো আর রিপিটেড হতে পারে না। জার্মানি তো আর নয় পশ্চিমবঙ্গ, সুতরাং এখানে ভারতবর্ষে সংবাদপত্রের মিডিয়ার স্বাধীনতা আছে, তাদের কাজ করবার স্বাধীনতা আছে, এবং আমরা জানি যে প্রকৃত তথ্য তুলে ধরবার স্বাধীনতাও তাদের আছে। সুতরাং প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছবেই। সেখানেই আশঙ্কাটা যে কতদিন থাকবে, যেভাবে যাচ্ছে কতদিন থাকতে দেয়া হবে এই প্রকৃত তথ্য তুলে ধরবার যুগ এখন। আমার আপনি যে কথাটা বলছিলেন, কিছুদিন আগে পর্যন্ত আমরা চট থাপ্পড় গোখরো কেউটে, তারপরে অস্পৃশ্যতা চলে এসেছিলাম। এখন আমরা এই সমস্ত কবজি কাটা নলি কাটাতে চলে এসেছি। এটা নিয়ে আমরা এখন চর্চায় আছি। সামনে রেল বাজেট আসছে, সাধারণ বাজেট আসছে। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে ঋণ কত, মানে শ্রমিক, ক্ষেত মজুর, অনাহারে আছে, প্রান্তিক মানুষ, সে নিয়ে কোনো বিতর্ক নেই, কোনো রাজনৈতিক চর্চা নেই, নীতি মতাদর্শ নেই। আমরা কোনো রাজনৈতিক বিতর্কে থাকতে পারছি না। রাজনৈতিক বিতর্ক শুধু নয়, যেগুলো আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রয়োজনীয়, সেই বিতর্কে থাকতে পারছেই না। এবং সব থেকে বড় কথা, আপনি হয়তো সত্যি তির্যক ব্যঙ্গের সঙ্গে বললেন, কিন্তু এটা তো ঘটনা। আমি একটু রেফার করতে চাই, এখানে ভাষার কথা উঠলো, পরিবেশের কথা উঠলো, যে তর্কপ্রিয় ভারতীয় বা আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান শুরু করেন অমর্ত্য সেন কৃষ্ণ মেননের লেকচারের কথা দিয়ে। কারা ছিলেন, কারা রিপ্রেজেন্ট করতেন সংসদকে,
কারা আমাদের দেশ, মানে আমরা হীরেন মুখার্জির কথা জানি, অনেক আমরা অটল বিহারী বাজপেয়ীর কথা জানি, তাদের বাগ্মিতার কথা জানি, আজকে কোথায় নেমেছে তা। এবং জেনারেলাইজ করে দেওয়া ঠিক নয়, সবাই আমি সবার কথা না সম্পা, এবং আপনি এর কথা বলেন, এখানে যদি সত্যি সত্যি লোকসভার কোনো রকম মেজার নেওয়া হয়, যেটা আমরা ভেবেছিলাম যে সত্যি সত্যি বহিষ্কার করা হবে বা আরো কোনো কড়া পদক্ষেপ নেবেন হয়তো তৃণমূলের যারা আছেন তারা তাদের দলের পক্ষ থেকে, এবং সত্যি তো তাদের সাংসদ সংখ্যা তো তাতে কম পড়বে না, তাদের অনেক সাংসদ রয়েছেন, একজনকে যদি বহিষ্কার করে তাদের তো এবং আজকে মুখ্যমন্ত্রী আমি দেখলাম যে তিনি সতর্ক করে দিয়েছেন, বারবার কাগজে পড়লাম যে ৭৭,০০০ বুথে ভোট যেন নষ্ট না হয়। এই ৭৭,০০০ বুথের ভোটার তারা কি চাইছেন, তারা কি সত্যি সত্যি তাপস পালের এই না এবং তার ভেতরে ইনক্লুডেড হচ্ছে যেখান থেকে আপনি শুরু করেছিলেন যে ওই ৮ বছরের ইহুদি বাচ্চাটা বয় ইন আ স্ট্রাইপ পাজামার, মানে আমি বলছি সেই ছেলেগুলো তো এই এলাকাগুলো এই ভোটারদের বাড়ির ছেলে, যে পরিবারগুলো এইটা দেখছে একটা অপরের ধারণা। এখন অবশ্য কোনো কথাই প্রায় বলা যায় না, আমার মনে হয় যে সত্যি সত্যি আমাদের আলোচনার স্তর নামতে নামতে এমন জায়গায় নেমেছে, কারণ এই ভাষাকে আমরা কিভাবে চ্যালেঞ্জ করবো, এই ভাষাকে চ্যালেঞ্জ করবার মতন ভাষা বোধ হয় আর আমাদের নেই। আজকে একটা সেন্স অফ আদারনেস, মানে একটা ঘেটুয়াইজেশন হয়ে যাচ্ছে সমাজে, অথচ গণতন্ত্রটা তো বিরোধিতার জন্যই তো গণতন্ত্র। এবং ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা আর কিছুর গর্ব না করতে পারি, আমরা আমাদের বাক স্বাধীনতার জন্য গর্ব করতে পারি, আমরা আমাদের এই গণতান্ত্রিক পরিবেশের জন্য গর্ব করতে পারি। সুতরাং এই ঘেটুয়াইজেশন, এই অপরের ধারণা একেবারে আলাদা করে দাও, এটা তো একটা ভয়ঙ্কর সামাজিক ব্যাধি হয়ে দেখা দেবে বলে আমার মনে হয়। এবং যারা একটা কথা আপনি এক্ষুনি যেটা বললেন আমি না বলে পারলাম না, বিরোধিতার যেটা কথা বললেন, বিরোধী নেত্রী হিসেবেই মমতা দেবী সারা ভারতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, সকলের শ্রদ্ধা পেয়েছিলেন বিরোধী নেত্রী হিসেবে। তিনি বিরোধিতা সহ্য করতে পারছেন না, এটাই হচ্ছে ডাইকোটমি, এটাই হচ্ছে কনফ্লিক্ট। কোনো ডাইকোটমি নেই, এসব কোনো আলোচনা নেই। প্রথম কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় ৩৪ বছরের একটা হেজিমনিকে তিনি শেষ করেছেন। সিপিএম হারতে পারে এবং সিপিএমকে হারানো যেতে পারে, এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে এনেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তথাকথিত পরিবর্তনের আইকন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে মাসিভ ম্যান্ডেট আছে, তার কাছে ক্ষমতা আছে, তিনি রাজনীতির মানে প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ করে ফেলেছেন। তিনি যেটা বলবেন সেটা আইন। তিনি ৫ বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকবেন, চর থাপ্পড় গেকড়ো কেউটে এসব যেগুলো আছে চলবেন। অম্বিকেশ মহাপাত্র রাত জেগে ওই ৯৩ পাতার চিঠি পড়বেন, ৯৬ আরো ৩ পাতা বেড়ে গেল, তোমরা খুঁজতে থাকবে আরো ৩ নম্বর ৪ নম্বর এরকম আসতে থাকবে, ভাষাটা চলবে। কারণ মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন আজকে ওনাকে মাফ করে দিয়ে, কারণ সর্বত্র এত ভোটে জেতবার পরেও ৩৪টা আসন পাবার পরেও তিনি আজকে আতঙ্কিত। কিরণ বেদি পরশুদিনই বলছিলেন যে এইভাবে যদি ক্ষমা হতে থাকে তো তিহার জেল ফাঁকা হয়ে যাবে, এরকম ভাবে ক্ষমা চলতে থাকবে না, এটা কোনো চলবে না। মুখ্যমন্ত্রী করে দিয়েছেন একদিকে খেলামেলা মোৎসব, অন্যদিকে বঙ্গভূষণ বঙ্গবিভূষণ, তার মানে বলছেন তোমরা আনন্দ থাকো, তোমরা ভালো থাকো। আর এখন অন্তত একটা ব্যাপার আমরা আনন্দ পেলাম শুনে, সেটা হচ্ছে তাপস পাল তো একজন বড় মাপের অভিনেতা, অনেক ভালো ছবি টবি করেছেন, অন্তত তার মাথায় অক্সিজেনটা কম যাচ্ছে না, মানে তিনি সুস্থ থাকবেন, ভবিষ্যতে ছবি টবি করবেন। আরেকটা শোনা যাচ্ছে যে তিনি অসুস্থ। আমি শম্পা যে কথাটা বলছিলেন তার সূত্র ধরেই বলি যে ভারতে কথা হচ্ছে যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য পেশ করার পর কেন রাইট টু রিকল থাকবে না, যেটা অন্যান্য রাষ্ট্রে আছে, বা কি ধরনের শাস্তি পেতে পারেন একজন সাংসদ। দেখুন, ৫ বছরের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিকে নির্ধারিত সময়ের আগে কেন সরিয়ে দেওয়ার অধিকার বা রাইট টু রিকল থাকবে না? তৃণমূল সাংসদ তাপস পালের অশালীন ও উস্কানিমূলক বক্তৃতার পর এখন এই প্রশ্নই উঠছে। আনন্দবাজার পত্রিকায় এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ অপছন্দ হলে মেয়াদ শেষের আগেই তাকে ফিরিয়ে নেওয়ার আর্জি জানাতে পারবেন সংশ্লিষ্ট কেন্দ্রের নির্দিষ্ট সংখ্যক ভোটার। সেক্ষেত্রে সরকার ওই জনপ্রতিনিধিকে সরিয়ে ওই কেন্দ্রে ফের নির্বাচন করাবে। কোনো জনপ্রতিনিধি যদি দুর্নীতিতে জড়িয়ে পড়েন, ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বার্থে কাজ করেন কিংবা সংবিধান ও আইন বিরোধী কাজ করেন, সেক্ষেত্রে এই ধারা প্রয়োগ করা যায়। ভারতে শুধুমাত্র ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের পুরসভা এবং পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে এই আইন রয়েছে।
সেখানে 2/3 ভোটার আর্জি জানালে জনপ্রতিনিধির সদস্য পদ বাতিল করা যায়। এছাড়া ফিলিপিন্স, ভেনেজুয়েলা, সুইজারল্যান্ড ও আমেরিকার কিছু রাজ্যে রাইট টু রিকল আইন রয়েছে। তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে পরপর 2 বার নির্বাচিত হন তাপস পাল। এহেন জনপ্রতিনিধির অশালীন বক্তৃতা নিয়ে এখন তোলপাড় রাজ্য তথা গোটা দেশ। আমার ছেলেদের ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবে, রেপ করে চলে অনেকে বলছেন মাত্র মাস দেড়েক আগে যারা তাপস পালকে ভোটে জিতিয়েছেন এখন সেই সাংসদের সৌজন্যে সেই ভোটারদের মাথা লজ্জায় হেঁট হয়ে গিয়েছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই পরিস্থিতিতে কৃষ্ণনগরের অনেকেই এখন ভাবছেন সুযোগ থাকলে ভোটের বাক্সে তাপসকে যোগ্য জবাব দিতেন, কিন্তু ভারতের নির্বাচনী আইনে সে সুযোগ নেই। 5 বছরের আগে নতুন করে জনপ্রতিনিধি পরিবর্তন করা যায় না। এই প্রেক্ষাপটেই ভোটারদের রাইট টু রিকল আইন চালুর বিষয়টি ফের সামনে এসেছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে এই নিয়ে রাজনৈতিক মহলেও হাজারো মতামত রয়েছে। একাংশের মতে ফিরিয়ে নেওয়ার অধিকারের কুফলও আছে। এমনটা হলে জনপ্রতিনিধিরা সঠিক কাজের বদলে লোকপ্রিয় কাজের দিকেই ঝুঁকবেন। পাল্টা মত হলো বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রতিনিধিরা আখের গোছাতেই ব্যস্ত থাকেন। সেক্ষেত্রে এমন আইন গণতন্ত্রকে আরও শক্তপোক্ত করবে। অনেকেরই বক্তব্য ভোটারদের যখন বেছে নেওয়ার অধিকার দেওয়া হচ্ছে তখন ফিরিয়ে নেওয়ার অধিকারও থাকা উচিত। তবে এত কিছুর মধ্যেও দাদার কীর্তি নিয়ে রাজ্য প্রশাসন মুখে কুলু পেটেছে, কাগজে কলমে ক্ষমা চাইয়ে দলও হাত ধুয়ে ফেলেছে। তাহলে এক্ষেত্রে কি ফিরিয়ে নেওয়ার আইনই ভোটারদের একমাত্র অস্ত্র? এবিপি আনন্দ। আমরা জানি আবার অভিযোগ উঠবে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে চক্রান্তের, কিন্তু আমাদের হাতে ফুটেজ এলে সেটা দেখানো আমাদের কর্তব্য এবং কোনো ধরনের হুমকি রক্তচক্ষুর সামনে সেই কর্তব্য থেকে আমরা বিন্দুমাত্র বিচ্যুত হব না। দাদার প্রথম এবং দ্বিতীয় কীর্তি আপনাদের দেখিয়েছি, এখন এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো দাদার তৃতীয় কীর্তি। এর আগে চৌমাহা এবং গোপীনাথপুর আমরা দেখিয়েছি। তেঘড়িতে মাননীয় সাংসদ তাপস পাল ঠিক কী বলেছিলেন 14ই জুন, যেটা তিনি দাবি করছেন নির্বাচনের আগে, অথচ কার্যক্ষেত্রে ব্লক প্রেসিডেন্ট বলছেন নির্বাচনের প্রায় 1 মাস পরে। ঠিক কি বলেছিলেন তেঘড়িতে মাননীয় সাংসদ তাপস পাল, দেখুন। আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা একজোট হয়ে থাকুন। আমি বারবার বলছি, যদি আসে নিজেদের কাছে কুড়ুল রাখুন, খোঁজালি রাখুন, আপনারা মারুন, মাথায় মধ্যে খেয়াল করুন, তারপর কে আপনাদের জেলে নিয়ে যায় আমি দেখবো। এটা আমি আপনাদের পরিষ্কার ভাবে বলে গেলাম। আজকে রফিকুলকে, যদি রফিকুলের কেউ থাকে বাড়ি করবে এই গ্রামে, আপনারা যদি ওর বাড়ি ভেঙে দিতে পারেন বুঝবো আপনার দম আছে। আমি বলে দিচ্ছি, যদি পারেন তোর বাড়ি ভেঙে দিন, আমি দেখবো সব পুলিশ আপনাদের কি করে দেখবো। আবার সেই হিংসায় প্ররোচনা, একেবারে সরাসরি হিংসাকে প্রশ্রয় দেওয়া, প্রভোগ করা। পরিষ্কার বলছেন কুড়ুল রাখুন, ভোঁজালি রাখুন, আপনারা মারুন, মাথার মধ্যিখানে মারুন। কি বলেছিলেন তাপস পাল সেই দিন এই 14ই জুন নদিয়ার তেঘড়িতে, দেখুন আরেকবার। আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা একজোট হয়ে থাকুন। আমি বারবার বলছি, যদি আসে নিজেদের কাছে কুড়ুল রাখুন, খোঁজালি রাখুন, আপনারা মারুন, মাথায় মধ্যে খেয়াল করুন, তারপর কে আপনাদের জেলে নিয়ে যায় আমি দেখবো। আমি দেখবো এটা আমি আপনাদের পরিষ্কার ভাবে বলে গেলাম। আজকে রফিকুলকে, যদি রফিকুলের কেউ থাকে বাড়ি করবে এই গ্রামে, আপনারা যদি ওর বাড়ি ভেঙে দিতে পারেন বুঝবো আপনার দম আছে। আমি বলে দিচ্ছি, যদি পারেন তোর বাড়ি ভেঙে দিন, আমি দেখবো সব পুলিশ আপনাদের কি করে দেখবো। আমি ঋতব্রত, জয়প্রকাশবাবু সবার কাছে ইনফ্যাক্ট যাব। আমার একটা জিনিস আমি প্রথম দিন থেকে বলছি যে এটা কুকথা, এটা বাংলা ভাষার বিষয়ের থেকে অনেক ব্রডার, এটা সরাসরি হিংসা ছড়ানো। বাড়ি ভাঙার কথা বলছেন, মাথার মাঝখানে মারার কথা বলছেন। এই যে শোনা গেল তৃতীয় ফুটেজে যে বাড়ি ভেঙে দিন, বাড়ি যদি ভেঙে দিতে পারেন তাহলে বুঝবো দম আছে। একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, নির্বাচিত জনপ্রতিনিধি, এই যে অরুণাবতার কথাটা শোনা গেল, হেড স্পিচের যে কথাটা, এই যে না এটা সিকুয়েলটা আমি শুরুতে যে বলছিলাম, তৃণমূলের একটা নিজস্ব, যে উনি বলছিলেন যে কথাটা ভাষার কথা, তো তৃণমূলের একটা নিজস্ব ডিকশনারি আছে, একটা ভোকাবুলারি আছে, ডিকটাম আছে, সেটা মেনে তাপসবাবু এ কথা বলছেন। এই কথার সঙ্গে অনুব্রত মণ্ডলের কথারই তো উনি রয়েছেন। পাড়ুই আমরা কি শুনেছিলাম, কিন্তু তুমি জেনারেলাইজ করছো কেন? তৃণমূলের সবাই তো এই ভাষা না, আমি অনুব্রত, আমি বলতে চাই তুমি কি এইটা বলছো যে
যেটা অনেকে তৃণমূলেরও অনেক নেতা জয়ন্তীকে বলছেন, সেটা হচ্ছে যে তাপসবাবুর যে ভাষায় সাধারণভাবে কথা বলেন এটা সে ভাষা নয়, অর্থাৎ এই ভাষা রাজনীতি তাকে শিখিয়েছে বা রাজনৈতিক উপদেষ্টা তার যারা আছেন তারা বলেছেন। আমরা যেটা দেখছি, বারবার দেখছি, এখানেও শোনা গেল যে পুলিশ কি করে আমি দেখব। আমি অনুব্রত মণ্ডলের ঘটনার কথা এই কারণে তুললাম, কারণ পাড়ুয়ে যে ঘটনা ঘটেছিল, যেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে তিনি বলেছিলেন ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা, পুলিশকে বোম মারার কথা, তারপরেই কিন্তু হৃদয় ঘোষ সাগর ঘোষের ঘটনা ঘটেছিল। এবং তারপর এই যে বারবার আলোচিত হচ্ছে যে অক্সিজেন স্ক্যারসিটির কথা, অক্সিজেন কম যায়, সুতরাং প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না। এখানেও আমি বলতে চাইছি যে তাপসবাবুকে বলতে শোনা যাচ্ছে যে ঘরবাড়ি যদি ভেঙে দিতে পারো তাহলে বোঝা যাবে দম আছে, পুলিশ কিছু করবে না, সেটা আমি এনশিওর করব। একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, শাসক দলের জনপ্রতিনিধি যে প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছেন, আমি ওই কথাটা বলছিলাম যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে 14 তারিখ নিয়ে কথা বলার পর ওখানে আমাদের কর্মী 13 দিনের মাথায় তিনি খুন হয়ে গেছেন, খুন করে দেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন করলে সেটা তো আমি বলবো যে এইটা কেন বলছেন, অনেকে বলছে যে তাপস এইভাবে বলে না, এখানে কেন বললো। আসল ঘটনা হচ্ছে বেশ কিছু লোক মোর অ্যান্ড মোর আরো বেশি করে বলছে এই ভাষাতে, কারণ দিদি সাবাসি দেগা, সেই শোলের বিখ্যাত ডায়লগ, কে সাবাসি দেগা, এরার আইডিয়া হয়ে গেছে যদি আমরা মারো ধরো খুন করো। জনান্তিকে দিদি হাতের ভালোই তো বলেছিস, দিদি সাবাসি দেগা, এটা একটা, তাতে সকলের মধ্যে আরো হচ্ছে যে হিংসে। এবার আপনাদের দেখাবো আরো কয়েকটি ঘটনা, প্রত্যেকটা ঘটনা নিয়ে বিতর্ক হয়েছে, দ্রুত একবার দেখে নি আর কয়েকটি ঘটনা। এটাতেই তো ওনার এগেইনস্টে কেস হওয়ার কথা। গত 3 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দলীয় নেতাকর্মীদের অন্যায় নীরবে সয়েছেন, এমনটা মানতে নারাজ বিরোধীদের একাংশ। তাঁদের দাবি, খামখেয়ালি মেজাজে বহু সাধারণ মানুষের সঙ্গে অন্যায়ও করেছেন মমতা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠলেও মুখ্যমন্ত্রীর মনোভাব তাতে বিন্দুমাত্র পাল্টায়নি, উল্টে কয়েক কদম এগিয়ে ব্যঙ্গচিত্রকে সাইবার ক্রাইম বলে অভিযোগ করেন তিনি। মমতা ব্যানার্জির কার্টুন নয়, যদি ওটা কার্টুন নয়, ভ্যানিশ করে দাও মানে খুন করে দাও। মনে রাখবেন এটা কার্টুন নয়, যারা এটা কার্টুন কার্টুন বলে বেরিয়েছে ওয়ান সেকশন অফ মিডিয়া, দ্যাট ইজ এ রং থিং, এটা কার্টুন নয়। বেলপাহাড়ির এই কৃষক শুধু তার মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে একটা সমস্যার সুরাহা চেয়েছিলেন। সভা চলাকালীন প্রশ্ন করেছিলেন সারের দাম নিয়ে, কিন্তু বদলে কি জুটেছিল? মঞ্চ থেকে সেই মুখ্যমন্ত্রী আঙুল উঁচিয়ে তাকে মাওবাদী বলে দেন। তারপর থেকে থানা, পুলিশ, গ্রেফতারি, মামলা। সমাধান চাইতে গিয়ে বেড়েছে সমস্যার বহর। মামলার খাড়া কোপ বসিয়েছে আর্থিক অবস্থায়, আর খোদ মুখ্যমন্ত্রীর দেওয়া সেই মাওবাদী তকমা মাথা হেঁট করে দিয়েছে সমাজে। শিলাদিত্যর মতো একই পরিস্থিতির শিকার তানিয়া ভারদ্বাজও। বেলপাহাড়ির বদলে জায়গাটা শুধু কলকাতা। এক সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়া মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করেছিলেন, উত্তর তো মেলেইনি, উল্টে মুখ্যমন্ত্রীর কাছ থেকে মিলেছিল মাওবাদী তকমা। I must tell you, you are a CPM cadre. CPM and Maoist, they are working together. They are the Maoist cadre, I am telling you. We have lots of cadres. This is wrong, I am not. I cannot reply the CPM question. They are the Maoist students. কামদুনি কাণ্ডের দিন দশেক পর সেই গ্রামে যান মুখ্যমন্ত্রী। দিদির গাড়ি দেখে জড়ো হন গ্রামের মহিলারাও। নিরাপত্তা নিয়ে শঙ্কিত মানুষগুলোর কয়েকটা ছোট্ট অনুরোধ জানানোর ছিল, কিন্তু তার আগেই দিদির রেগে অগ্নিশর্মা। ধমকে চুপ করাতে গিয়ে গ্রামের মহিলাদের সরাসরি মাওবাদী বলে দেন তিনি। আমি শুনে নি চাই সব বলে কিছু কথা, আপনি বেশি কথা বলবেন না, মনে হচ্ছে আপনি কোনো রাজনীতি করবেন না। সিপিএম এর রাজনীতি করছে এখানে, সিপিএম যেভাবে রাজনীতি করছে, যারা ধরা পড়েছে তারাও কিন্তু সিপিএম এর সাথেই দীর্ঘদিন সিপিএম এর একদম সাপোর্টে ছিল। এরাই ভেঙে দিনের পর দিন দখল করেছে। আই এম সরি, আদারওয়াইজ বলতাম না।
কলকাতা বইমেলায় মুখ্যমন্ত্রীর গাড়ি দাঁড়িয়েছিল এক দরজায়, আর নিরাপত্তা রক্ষীরা তাকে বার করেন আরেক গেট দিয়ে। আর তাতেই সবার সামনে এক পুলিশ কর্মীকে চাপকানোর হুমকি দিয়ে বসেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্ষমতায় আসার অব্যবহিত পরেই বিতর্কে জড়ান মুখ্যমন্ত্রী। 8ই নভেম্বর ভবানীপুরে জগদ্ধাত্রী পুজোয় হামলা এবং মারধরের অভিযোগে 2 যুবককে গ্রেফতার করে পুলিশ, কিন্তু এরপরই খোদ মুখ্যমন্ত্রী ভবানীপুর থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনেন বলে অভিযোগ। বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর একের পর এক আচরণই তার দলের সদস্যদের নিয়ম ভাঙার সাহস জুগিয়েছে। সেখান থেকেই তৈরি হয়েছে অনুব্রত, মনিরুল বা আজকের তাপস পালের হুমকির মঞ্চ। এবিপি আনন্দ। শ্রমিকের কাছে যাব। শ্রমিক, আমি দর্শকদের শোনালাম যে তাপসবাবু সেই দিন অন্তত 3টে জায়গায় মোটামুটি একই সুরে বলছেন। এটা কি বলবে? এটা রাজনৈতিক ধরন? তাপসবাবুর রাজনীতির জগতের বাইরে থেকে এসে ক্রমশ রাজনীতিক হিসেবে তার জায়গাটা আরো পোক্ত, আরো শক্ত, আরো দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে চাইছেন? শুনুন, তাপসবাবু তো জীবনে ছাত্রাবস্থা থেকে রাজনীতি করেননি, বা সেই অর্থে রাজনৈতিক হাতেখড়িটা শুরু হয়েছে নির্বাচনে দাঁড়িয়ে জেতবার পর থেকে। তার মানে তার তৃণমূল ঘরানাতেই তার গ্রুমিংটা হয়েছে। তো সেখান থেকে তিনি কি শিখছেন? গত 3 বছরে তিনি কি দেখলেন? তিনি দেখলেন যে মনিরুল সে প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে আমি 3 জনকে পায়ের তলায় পিষে মেরেছি, আগামী দিনে আরেকজনকে মারবো। তার থেকে কি তিনি শিখলেন? যে মনিরুলের কিছু হলো না। অনুব্রত বললেন প্রকাশ্যে বোম মারবো, সেটা এখানে মামলা হওয়া উচিত। একদম সরাসরি পুলিশকে বোম মারতে বলছে, বিক্ষুব্ধদের বোম মারতে বলছে, তারও কিছু হচ্ছে না, তাকে কেউ গ্রেফতার করছে না। নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে, কেউ পালন করছে না। একজন প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন পিটিয়ে মেরে দাও, কেউটে সাপের গোখড়োর মতো, তাকে ডেকে ধমকানো হচ্ছে না। তা দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে ঘরানা। বিরোধীদের স্তব্ধ করে দিতে গেলে, বিরোধীদের কমব্যাট করে দিতে গেলে এইভাবেই করতে হবে। আর আমি যেটা আগেও বলতে চাইছিলাম যে এটা ওই ফ্যাসিবাদ বলে কোনো লাভ নেই। অত দূরে জার্মানিতে যাওয়া, এখান থেকে এই থেকে এক বৃষ্টি টিষ্টি পড়ছে, কোনো প্রয়োজন নেই। এটা সরাসরি হচ্ছে বাদশাহী শাসন। আমরাও বাচ্চাদের সময় ছিল না, যখন যার ইচ্ছে গলায় শাল পরিয়ে দিলাম, আবার সন্ধ্যাবেলা গিয়ে কারোর ঘর জ্বালিয়ে দিলাম। এই জিনিসটা এখন চলবে সমাজের মধ্যে। আমি বলছি এটা একটা প্রবণতা দেখা গেছে, এবং যে যত কদর্য ভাষায়, যে যত কুৎসিত ভাষায় আক্রমণ করতে পারছে, সে তত বেশি সেখানে হয়তো মাহাত্ম্য পাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জো জিতা ও সিকান্দার। এন্ড অফ দ্য ডে যারা রাজনীতি করেন, সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করেন, তারা জানেন যে ভোটে লিখতে 34-এ ঢেকে যাচ্ছে। ফলে যারা জিতে আনছেন, অনুব্রত তো জিতিয়ে এনেছেন, অনুব্রত তো পঞ্চায়েত নির্বাচনে সম্পূর্ণ লাভপুটকে বিরোধী শূন্য করে দিয়েছেন, দাঁড়াতে দেয়নি, কাউকে নমিনেশন পর্যন্ত ফাইল করতে দেয়নি। তো তার পিছনে তো নেত্রী থাকবেনি। যিনি বুথ দখল করেছেন কামদুনিতে দেখা গেল। তো সার্বিক শুধু তো আর একটা মানুষকে দোষ দিয়ে লাভ নেই। কামদুনিতে দেখা গেল নির্বাচন হচ্ছে, প্রিজাইডিং অফিসার পাশের কোথাও বিশ্রাম নিচ্ছেন, আর প্রিজাইডিং অফিসারের চেয়ারে স্থানীয় একজন তৃণমূল কর্মী বসে আছেন। এটা দেখা হলো, কিন্তু তারপরেও তো সেখানে রিপোল হলো না, সেখানে পুনর্নির্বাচনের কোনো ব্যাপার হলো না। তো এইটা একটা মাধ্যম, এটা চলবে, এবং এটা নিয়ে খুব বেশি চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। আমার মনে হয় মিডিয়ার দায়িত্ব হচ্ছে, তুমি এই তো তোমার বললে 3 নম্বর আসছে, এবার হয়তো কিছুক্ষণের মধ্যে 4 নম্বর ঢুকে পড়বে, আগামীকাল আবার একটা শো হবে, আবার তুমি প্রতিপক্ষের জন্য সবাইকে ডাকবে, সবাই আলোচনা করবে, পুরনো যুগের বিভিন্ন ধরনের ঘটনা দেবে। এখন স্পিকার কি করেন সেটা দেখতে হবে। রাজ্যে কিছু করবে না, তিনি পরিষ্কার বলে দিয়েছেন রাজ্যে কিছু করবে না। আমি যেটা ঘটনার উদাহরণ দিই, যে বলছেন কোন কথাটা তাপস পাল বলেছেন, কুড়ুল দিয়ে মাথা মেরে দেখি কোন পুলিশ ধরে নিয়ে যাবে। ইলামবাজারে একজন সংখ্যালঘু মানুষকে ল্যাম্পপোস্টে বেঁধে তার স্ত্রীকে সম্পূর্ণ নগ্ন করে তার সামনে তাকে মাথায় চপার মেরে তাকে খুন করা হলো। আর 30 মিটার দূরে তার 2 কন্যাকে বিভ্রস্তা করে বললো আগে ঘুরিয়ে নিই, তারপরে বাকি কাজটা করব। তারা বলছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তোমাদের কাছে ফুটেজ আছে, দেখাতে পারবে না, এটা সংবেদনশীল ব্যাপার। বলছে বাবু আমাদের পুলিশ বাঁচায়নি, মানুষ বাঁচায়নি, আমাদের সামনের পুকুরটা বাঁচিয়েছে। তো আমাদের কথা নয়, তারা গ্রামের মানুষ বলছে। সেখানে যার বিরুদ্ধে অভিযোগ আছে, মূল অভিযুক্ত সেখানে আজও গ্রেপ্তার হবে না, তার নাম এফআইআর নেই। তাহলে যদি সেইটা থেকে শিক্ষা নিচ্ছেন এরা, সে যে ছাওয়াই থাকুক, তাহলে দেখছেন যে মাথা মেরে এখানে ছাড় পেয়ে যাওয়া যাচ্ছে। কোনো ঘটনায় কাউকে, আমি কি এরকম কি ঘটনা অতীতে হয়নি?
অতীতে কি কবজি কাটা হয়নি? হয়েছে। অতীতে কি মানুষের মুখে জীবন্ত কই মাছ ঢুকিয়ে দেওয়া হয়নি? হয়েছে। কিন্তু এগুলোর বিরুদ্ধেই তো মানুষ রায় দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মহিলা আমার মনে আছে মানে এই রাজনীতিতে ইদানিংকালের মধ্যে, তিনি যে কোনো বিচ্ছিন্ন ঘটনায় যখন কোনো মহিলা আক্রান্ত হয়েছে, নির্যাতিতা হয়েছেন, নিজের জীবনকে বিপন্ন করে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে পৌঁছে গেছেন। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা পরিবর্তন এসেছে তার মনে। মমতা আর যারা পাশে আছেন তারা জানেন, বাইরে এসে তারা সমালোচনা করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে চড়া রথে তারা সবাই উঠে পড়েছেন। আমি এই বাক্যটা থেকেই আমি বিমল বাবুর কাছে একবার আসব। আবেদন আমার একটা আছে, তবে একটা আবেদন আছে বিমলদা বলবার আগে বিমলদা আমার প্রশ্ন, আমার একটা এখনো শেষ একটা আবেদন আমার আছে ব্রাত্যব্রত বসুর কাছে। আমার আবেদন হচ্ছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে, আমার তাদের বিবেকের অর্পিতা ঘোষের কাছে, যে যারা এত মোমবাতি নিয়েছিলেন, দোকানে তো মোমবাতি আছে, দেশলাই আছে, কলকাতার রাস্তা আছে, ফুটপাত কিন্তু কাঁদছে, রাস্তা কিন্তু কাঁদছে, শহর কিন্তু কষ্ট পাচ্ছে, কান পেতে শোনো কষ্ট পাচ্ছে, ডাকছে আয় আয় বলে ডাকছে, কিন্তু আজ বাজারে নেই কেউ। কারণ সুশীল সমাজ একটা স্পেস যেখানে ছিল সিভিল সোসাইটির, তারা আন্দোলন করতে করতে তারা তার গুরুত্বকে নষ্ট করে দিয়েছে। যারা তোমার স্টুডিওতে এইখানে চেয়ারে বসে বলে গিয়েছিল, এই স্টুডিও বসে বলে গিয়েছিল আমরা তৃণমূল কংগ্রেস করি না, আমরা এই অবস্থার বিরোধিতা করছি, সিপিএম কে অপসারণ করতে চাই, তৃণমূল কংগ্রেসের সামর্থ্য আরেকটা দিন আমি ভুলবো না, আরেকটা দিনের ভুলবো না, তুমি আমাকে মোহরকুঞ্জে একবার বলতে গিয়ে প্রতিবাদ করে থামিয়ে দিয়েছিলে, তুমি অ্যালাউ করোনি আমায় বলতে। আমি সেদিন তোমায় বলেছিলাম যে রিজওয়ানুনের ঘটনা নিয়ে যে কান্না চলেছে, রিজওয়ানুনের নিয়ে যে কুম্ভীরাস্ত্র বিসর্জন হচ্ছে, মোমবাতি চলেছে, এর মধ্যে একটা রাজনীতি আছে। আমি আর ভেঙে বলতে চাই, তুমি আমার থামিয়েছিলে, কারণ আমি বিশ্বাস করি রিজওয়ানুনের ঘটনার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। এটা আবার আজকের প্রমাণ কোথায়? আজকে এতগুলো ঘটনা ধারাবাহিক কথা আপনি আজকে 1 মিনিট রিজওয়ানুনের না না আমরা মোমবাতি দিচ্ছি মঞ্চে ইনসাফ চাই বলে রিজওয়ানুনের মাকে উনি ইউটিলাইজ করেছিলেন সেই সময়। জারিনা বিবির চোখের জল 3 ছেলে হারিয়েছে, কোথায় ইনসাফ চাই, কোথায় মমতা দেবী? আমি একটা বাক্য নিয়ে আমি বিমলদার কাছে আসবো, সেটা হচ্ছে শ্রমিক বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রথে যারা চড়েছেন, এটা তো আপনি মানবেন বিমলবাবু যে এই যে তৃণমূলের জয়যাত্রার মূল এবং প্রধান কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মনে হয় তার দলেও এই বক্তব্যকে চ্যালেঞ্জ করার খুব বেশি লোক পাওয়া যাবেন না যারা বলবেন যে না মমতা লাগে না, আমি খুব বেশি নয়, কিছু ব্যতিক্রমী থাকতে পারেন। আমার বক্তব্য যে আজকে তাপস পাল, যিনি রাজনীতির ছাড়া অন্য জগৎ থেকে এসেছেন, তিনি কতটা গুরুত্বপূর্ণ, কেন তাকে একটা দৃষ্টান্ত গোটা দেশের সামনে রাখা গেল না যে আমরা শাস্তি দিলাম, বা আমি দলের শাস্তিও বাদ দিলাম, দলের শাস্তি তো এক্সটার্নাল ব্যাপার, ইন্টারনাল ব্যাপার, আমি এক্সটার্নাল যেটা প্রশাসনের ন্যূনতম করা উচিত সেটা করলেই তো গোটা দেশে বার্তা চলে যেত যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। না, আসলে যেটা হয় কি জানেন তো, ক্ষমতার বাইরে এবং ক্ষমতার মধ্যে থাকার মধ্যে কোথাও একটা পার্থক্য চলে আসে, আমরা দেখেছি বারবার রাজনীতির ক্ষেত্রেও আসে, যে যখন আমি ক্ষমতায় থাকি তখন আমার একটা লক্ষ্য থাকে কিভাবে ক্ষমতায় থাকবো দীর্ঘদিন ধরে, এবং সমস্ত রাজনৈতিক দলই, সব রাজনৈতিক দলই কিন্তু তখন তার যে পলিসিগুলো তৈরি করে, আমি অতীতের উদাহরণ, সে বহু উদাহরণ দেওয়া হয়েছে, সে আলোচনা যাব না, একটা জেনারেলাইজড আলোচনা করছি, সেটা হচ্ছে সমস্ত অধিকাংশ রাজনৈতিক, সমস্ত না বললেও, যে কি করে আমি ক্ষমতায় থাকবো তার পলিসিগুলো সেইভাবেই তৈরি করে সে। এখন এটা করাই যায় যে তাপস পাল, এটা ঠিকই তাপস পালের বক্তব্যের সমালোচনা হয়েছে, তৃণমূল কংগ্রেস, এবং তাপস পাল জননেতা নন, তিনি তার উপর তৃণমূল কংগ্রেস কোনোভাবে সাংগঠনিক নির্ভরশীল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, অন্য কোনো নেতা বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্যারালাল তো তৃণমূল কংগ্রেসের নেই, তো ন্যাচারালি সেক্ষেত্রে তাপস পালের অস্তিত্ব এত গুরুত্বপূর্ণ তৃণমূলের ক্ষেত্রে নয়। কিন্তু বহু ক্ষেত্রে যেটা হয়, আরো অনেক দলের ক্ষেত্রে, যে ন্যূনতম ক্ষমতায় থাকার একটা ভাবনা চিন্তা থাকে যে এই লোকটি যদি চলে যায় সেখানে আমার সংগঠনটা নষ্ট হয়ে যেতে পারে। এর আগেও আমরা বহু দলের ক্ষেত্রে এটা দেখেছি যে আমরা মনে করছি এটা অন্যায়। ধরুন পূর্ব মেদিনীপুরে ধরুন নন্দীগ্রামের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছিল, যে কোনো সাধারণ মানুষ বলবে কি করছে এরা, লক্ষণ শেঠ ছাড়া হলদিয়া তখন বামপন্থীরা ভাবতে পারতেন না, কিন্তু আমি বলছি যে সাধারণ মানুষ তাপস বাবুর ক্ষেত্রে তো উল্টোটা, চন্দননগরের তৃণমূল কর্মীদেরই ওনাকে জেতাতে হবে, মানে ঠিকই, একদম ঠিকই, এটা করা যায় হয়তো, কিন্তু হয়তো কোথাও আলটিমেটলি ক্ষমতার রাজনীতির প্রাধান্যটা বেশি চলে আসে। প্রশ্নটা তাপস পালের নয়, তাপস পাল সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ বিষয় সেটা নয়, প্রশ্ন হলো তাপস পালকে যদি অপসারিত করতে হয় তাহলে তাপস পালের ওই যে স্পিরিট,
মার কা বদলা মার। অতীতে তুমি মেরেছো, তোমার বাবা মেরেছে, আজকে তোমায় মারবো, তোমার কবজি কাটবো, তোমার নলি কাটবো, এই যে স্পিরিটটা সেটাকে অপসারণ করতে হবে, সেটাকে এরা বাঁচিয়ে না। রাখতে তবে চায়। একটা কথা আমরা দেখছি না, এটাও ঠিকই যে এই সিস্টেমগুলো, এই যে কথাগুলো, এই ভাবনাগুলো কিন্তু কিছুটা এখানকার যে রাজনীতির অস্থিরতা রয়ে গেছে এটা তার প্রমাণ আর কি। আমরা বহু চেষ্টা করেও যে একটা স্টেবল পলিটিক্স আনতে পারিনি, এখনো সেই পারস্পরিক লড়াই, পরস্পরকে বুঝে নেওয়া এটা কিন্তু রয়েছে। আমি একটা কথা বলি, যুদ্ধ চলছে, আমি দুটোর মধ্যে তুলনা টানছি না, তাও ওই দক্ষিণ 24 পরগনায় রিসেন্টলি একটা কথা শুনলাম, বিশেষ একজন নেতাকে অ্যারেস্ট করলে সিপিএম বলেছে আমরা সব অচল করে দেবো। এই কথাটাও কি খুব গ্রহণযোগ্য? আমি সব অচল করে দেবো? কোন সভ্য সমাজে তো অচল করে দেওয়া না, আমি আন্দোলন। কিন্তু বিরোধী রাজনীতির এই তো বিমল বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথ অচল করে আমি দুটোর মধ্যে তুলনা যেটা বলা হয় যে মিথ্যে সে যদি বলে আমি তীব্র গণ আন্দোলন গড়ে তুলবো, আমার আপত্তি কিছু, সেটাই স্পিরিট, আন্দোলন গড়ে তুলতে পারি। অচল করে দেওয়াটা, অচল করে দেওয়াটা হবে গণতান্ত্রিক। আমি যেটা বলছি সেটা হচ্ছে, হয়তো তারা দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের সামনে রাস্তা অচল করা রাজনীতি যদি এই ডিভিডেন্ড দেয়, তাহলে আমাদেরও সেই রাস্তা যাওয়া উচিত। আগে বামপন্থীদের কি স্লোগান ছিল? চাক্কা জ্যাম, বলেননি তো? রাস্তা অচল বলছেন যে আমি তো রাজপথ অচল করে যদি এত ডিভিডেন্ড পাওয়া যায়। আমি আলটিমেটলি লাস্ট লাইন এটা বলি, সেটা হচ্ছে আলটিমেটলি এটা বোধহয় ওই ক্ষমতার রাজনীতি, ক্ষমতার রাজনীতি, ক্ষমতার এই যে প্রসারণ বা সেই জায়গাটা রেখে দেওয়া থেকে। দুধকুমার মণ্ডল বীরভূম জেলায় বিজেপির নেতা, তিনি একটি বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতাকে আমি বলার আগেই বলছি, পার্টি এন্ডোর্স করেনি, যে ওরা যদি আমাদের একটা ঘর জ্বালায় আমরা গিয়ে 7টা ঘর জ্বালাবো, এরকম একটা কিছু উনি বলেছিলেন। সেই বলার পরে আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে আমরা এই বক্তব্যকে এন্ডোর্স করি না, আমাদের কাজ বদলা নয়, আমরা শান্তি চাই পশ্চিমবঙ্গে। সেই দুধকুমার মণ্ডলের বিরুদ্ধে কিন্তু জামিন অযোগ্য মানে এ ধারায় মামলা করা হয়েছিল, তাকে বেল নিতে হয়েছে। whereas এই প্রতিদিন টিভিতে যেগুলো চলছে, তাদের কাউকে ডেকে অন্তত পুলিশ একটা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। এতগুলো খুন হয়েছে, 3-3টে মানুষকে মেরে ফেললো, তার মা এই যে দক্ষিণ 24 পরগনার কথা উঠলো, একেবারে সাজানো মামলা, সেটা শুধু দক্ষিণ 24 পরগনার ফেনোমেনা নয়। তার আগে আপনাদের দেখাবো যে নদিয়া তেঘরিতে তাপস পাল, এই মুহূর্তে এই ফুটেজ আমাদের হাতে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। তেঘরিতে সেই দিন তাপস পাল ঠিক কি বলেছিলেন আরেকটা জায়গায়, এর আগের দুটি জায়গা ছাড়া ভিন্ন জায়গায়, অর্থাৎ যারা বলছেন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন না, তিনি নেশাতুর ছিলেন, মনে হয় এই তিনটে পরপর রাখলে সেই বিভ্রান্তির কোনো জায়গা নেই। তার কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দীর্ঘ দূরত্ব এবং তিনি ট্রাভেল করেছেন, একই সুরে বলেছেন। সুতরাং কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। চৌমাহা, গোপীনাথপুর পর এইবার তেঘরি। আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা একজোট হয়ে থাকুন। আমি বারবার বলছি, যদি আসে নিজেদের কাছে কুড়ল রাখুন, খোঁজালি রাখুন, আপনারা মারুন, মাথায় মধ্যে খেয়াল করুন, তারপর কে আপনাদের জেলে নিয়ে যায় আমি দেখবো, আমি দেখবো। এটা আমি আপনাদের পরিষ্কার ভাবে বলে গেলাম। আজকে রফিকুলকে, যদি রফিকুলের কেউ থাকে বাড়ি করবে এই গ্রামে, আপনারা যদি ওর বাড়ি ভেঙে দিতে পারেন, বুঝবো আপনার দম আছে। আমি বলে দিচ্ছি, যদি পারেন তোর বাড়ি ভেঙে দিন, আমি দেখবো, আমি দেখবো সব পুলিশ আপনাদের কি করে দেখবো। রাজপাল সিংহ এই রাজ্যের মন্ত্রী এবং রাজপাল সিংহ প্রাক্তন পুলিশ কর্তা। রাজপাল সিংহ এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন, সমালোচনা করেছেন। কি বলেছেন রাজপাল, দেখাবো আপনাদের। তাপস পাল যে কথাগুলো বলছেন, আপনি কি সমর্থন করেন? না। এটা মানুষের কাছে কিরকম বার্তা যাচ্ছে? খুব খারাপ, এরকম মন্তব্য করা উচিত না। সমাজের পক্ষে কতটা ক্ষতিকর? খুব খারাপ, ভদ্রলোকে ভাষা বলা উচিত। জয়প্রকাশ বাবু কি বলবেন? শ্রমিক ভট্টাচার্য বলছেন যে শাস্তি পেতে হবে রাজপাল বাবু। রাজপাল বাবুকে তো শাস্তি পেতেই হবে, আর কদিন দেখবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমরা অনেক লাস্ট কয়েকদিন ধরে সিপিএম এর যেসব অশালীন কথা আমরা শুনেছিলাম আগে, এবং তার সঙ্গে এক মিনিট, সেই জন্য আমার বারবার মনে হচ্ছে আমরা কিন্তু অনেকগুলো জিনিস এক জায়গায় করে ফেলছি। মমতা দেবী সম্বন্ধে অশালীন কথা খুব নিন্দাসূচক, কিন্তু তার থেকে বেশি নিন্দাসূচক তালিবানি বক্তৃতা। এটা আপনাদের বুঝতে হবে। এটা যেটা বলছে, আপনি যদি দেখেন, আপনি ইউটিউবে গিয়ে তালিবানিরা কিভাবে বক্তৃতা দেয়, তারা বলে ওই গোষ্ঠীর লোকজন, তাদের লোকদের সমস্ত পুরুষদের মারতে হবে, মেয়েদের রেপ করে মারতে হবে যাতে বাচ্চার জন্ম না দিতে পারে,
বাচ্চাদের মারতে হবে যারা তারা বড় হয়ে আমাদের বিরুদ্ধে অস্ত্র না ধরতে পারে। সুতরাং আপনারা যতজন আছেন সবাই গিয়ে সবাইকে মেরে ফেলুন। আজকে এটা হচ্ছে, আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে এইভাবে তালিবানি হিংসা ছড়াচ্ছে, তারা করছে যে বিপক্ষ থাকবে না। আপনি দেখুন তো এইখানে তাপস পালের যে কটা বক্তব্য, যেই বিরোধী পক্ষ হোক না কেন, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যাই হোক, বক্তব্যটা একটাই, তাদের মেরে ফেলো, শেষ করে দাও। আমি আরেকটা উইথ আ সফটার নোট আরেকটা জিনিসও বলি, যে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন, বিরোধীদের আক্রমণে প্ররোচনা দেওয়া হচ্ছে, কুৎসিত ভাষায় মহিলাদের আক্রমণ করছে, হ্যাঁ, কিন্তু এর পাশাপাশি আপনি ভাবুন তো, মানে কি একজন কৃষ্ণনগরের নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি চন্দননগরের মতো ঐতিহ্যপূর্ণ জায়গার তিনি সন্তান বলছেন তার মতো করে, তার ভাষায়, সেই ভাষা আমি উচ্চারণ করছি না সচেতনভাবেই, তো এটা সেই এলাকার মানুষগুলো তারা যতই খারাপ মনে করুন, একটা কথা, যতই খারাপ মনে করুক, সব থেকে বড় পরিচয় এখন দাঁড়িয়েছে সে তৃণমূলের লোক। তৃণমূলে যে থাকবে তাকে বেঁচে বসতে থাকতে গেলে, দিদি সাবাসি দেগা এই রকম জায়গায় থাকতে গেলে, গব্বর সিং এর পৃষ্ঠভোজন হয়ে থাকতে গেলে, যেটা আমরা দেখেছিলাম, তাহলে তোমাকে তার নির্দেশিত পথে চলতে হবে। তোমার আমি একবার দেখে নেব চন্দননগর এবং কৃষ্ণনগরের মানুষদের এই যে তাপস পালের বক্তব্য, তা নিয়ে কি প্রতিক্রিয়া। বঙ্গের ঐতিহ্য, বঙ্গবাসীর গর্ব, চন্দননগর এবং কৃষ্ণনগর। চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বিপ্লবী রাসবিহারী বসুর নাম। চন্দননগর মানেই ফরাসি গন্ধে বাঙালির বেড়ে ওঠা। চন্দননগর মানেই জল ভরা সন্দেশ। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে কেউ কেউ ঠাট্টা করে বলছেন রাসবিহারী বসু বা জগদ্ধাত্রী পুজো নয়, এবার লোকে হয়তো চন্দননগরকে বেশি করে জানবে তাপস পালের জন্য, তার ভাষার জন্য। ভালো করে জেনে রাখবেন, আমি চন্দননগরের মাল, আমি কলকাতার মাল নই, চন্দননগরের মাল। রংবাজি তাপস পাল করেছে, আমার ছেলেদের ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবে। আগে অল্প কিছু লোক জানতেন তাপস পালের আদিবাড়ি চন্দননগর, কিন্তু এখন যেভাবে তৃণমূল সাংসদ চন্দননগরে ঢালাও প্রচার করেছেন, তাতে গোটা দেশ তা জেনে গিয়েছে। এমনকি রাষ্ট্রপুঞ্জেও চন্দননগরের কৃতি সন্তানের নাম উঠছে। অবশ্যই ধিক্কৃত হয়েছে, কিন্তু তাতে কি? তাপস পাল তো চন্দননগরের প্রচার চেয়েছিলেন, সেটা হয়েছে, এতেই নিশ্চয়ই সন্তুষ্ট তিনি। তবে অনেকে কটাক্ষের সুরে একথা বললেও চন্দননগরের বাসিন্দারা কিন্তু এহেন খ্যাতি চাননি। এখন তাপস পালকে যেটা বুঝতে পারছি, যে ব্যক্তিগত শত্রুতার জায়গাটাকে কাজে লাগিয়ে একটা শহরের নাম, মর্যাদা, সমস্ত কিছু লুটিয়ে দেওয়া। ট্রেনে উঠলেও বলছে যে আমি জানিস কোথা থাকি, আমি চন্দননগরের মাল। এই কথাটা তাপসবাবু বলেছেন, এটা খুব খারাপ কথা বলেছেন, এটা বলা উচিত নয়। চন্দননগরের মতোই কৃষ্ণনগরের মানুষও এখন বেজায় বিড়ম্বনায় তাদের সাংসদকে নিয়ে। কৃষ্ণনগর মানে আবেগের মোড়কে সাহিত্যের সৃষ্টি। কৃষ্ণনগরের মাটিতেই জন্মেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, আর সেই মহান সাহিত্যিকের জন্মভূমিতে দাঁড়িয়ে এ কি ভাষার জন্ম দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ? ওর মা কুকুরের সাথে তাই জন্ম হয়েছিল। কুড়ুল দিয়ে কেটে আমাকে একটা সিপিএম এর বাচ্চাকে মেরে দেখান তো। উত্তম কালান কালাবো আমি বলে আসছি, আমি একটি মাল ছেলে, কিন্তু আমি রংবাজি করে এসেছি। কোন যদি এখানে সিপিএম এর বাচ্চা থাকে, তার মানে বাচ্চা। কৃষ্ণনগরের খ্যাতি তার সরপুরিয়া সরভাজার জন্যেও, মাটির পুতুলের জন্যেও। কিন্তু কৃষ্ণনগরবাসী অনেকেরই আক্ষেপ, এবার তাদের জগৎ জোড়া পরিচিতি হবে তাপস পালের কুকীর্তির জন্যেও। ক্যামেরার সামনে কিছু বলার সাহস জোগাড় করতে না পারলেও অনেকেই কিন্তু মনে মনে রাগে ফুঁসছেন। ভালো করে জেনে রাখবেন, আমি চন্দননগরের মাল। এবিপি আনন্দ। জয়প্রকাশ বাবু কৃষ্ণনগরের লোক, শম্পা সেন চন্দননগরের লোক। শম্পা, কিরকম অনুভূতি হয় সেই এলাকার মানুষের যখন এইভাবে নেতিবাচক আলোয় গোটা শহরের মানুষ রিফ্লেক্টেড হন? মানে ভয়ঙ্কর, মানে যে ভাষায় উনি নিজে সার্টিফাই করছেন, সে ভাষাটি আমি উল্লেখ করতে পারছি না, ভদ্রলোকে করেন না, তো সেই ভাষায় প্রমাণ করে দেয় ওনার নিজের চরিত্র কি, ওনার দল সম্পর্কে উনি যা বলছেন সে তো বিপজ্জনক। এবং সবথেকে বড় কথা, আমার নিজের জন্ম হয়েছে চন্দননগরের যে ঐতিহ্য, যে পড়াশুনো, যে সংস্কৃতিবোধ এবং ফরাসি উপনিবেশ ছিল এককালে, আমরা রীতিমতো গর্ববোধ করি। সেখানে তিনি নিজেকে কি করে এই পরিচয় পরিচিত করছেন এবং আত্মোপলব্ধি, নিজেকে নিজে ওই শব্দটাতে সার্টিফাই করছেন, ব্যাখ্যা করছেন, এটা আমি কল্পনাও করতে পারি না। বোধহয় অপরাধ জগতের, সরাসরি অপরাধ জগৎ যাদের পেশা,
যারা পেশাগতভাবে অপরাধ জগতের সঙ্গে যুক্ত, তেমন লোকও পাবলিক প্লেসে বক্তৃতা দিলে হয়তো এইভাবে কথা বলবে না, কারণ প্রত্যেকের পাবলিক ইমেজ বা পাবলিক স্পেসটা তো একটা আলাদা স্পেস। আমার কিছু বলার নেই, আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এটা একটা এত ঘৃণ্য ভাষা। এবং সব থেকে বড় কথা, আমি একজন শিক্ষক, আজকে আমার ছেলে স্কুল থেকে ফিরে এসে বলছে যে তার ক্লাসের বন্ধুরা নাকি এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। আজকে আমি কলেজে গেছি, কলেজে আমার ছাত্রছাত্রীরা এই ভাষা নিয়েই আলোচনা করছে। আমি এতটুকুও বাড়িয়ে বলছি না, আপনারা ভেবে দেখুন তাহলে এই চর্চাগুলো সমাজের নতুন প্রজন্মের মধ্যে, একেবারে শিশুদের মধ্যে পর্যন্ত কোথায় ছড়িয়ে যাচ্ছে। তারা বাংলা ভাষা, বাংলার সাংসদের কোন চেহারাটা তারা দেখছেন। এর মতন ধিক্কার জানানোর ঘটনা সত্যিই আমার কাছে আর জানা নেই। এবং আরেকটি কথা বলবো যে তালিবানের প্রসঙ্গ এখানে উঠলো, বললেন, যথার্থভাবেই বললেন, সত্যি বাংলার মেয়েরা কোথায় দাঁড়িয়ে আছে। এইভাবে যদি একজন সাংসদ নির্দেশ দেয় ধর্ষণ করার, প্রকাশ্য জায়গায় দাঁড়িয়ে বক্তৃতায়, এবং আমরা জানি কোনো ঘটনার বিচার হয়নি এখানে, তাহলে ধর্ষকরা তো উল্লসিত হবে, তারা ঝাঁপিয়ে পড়বে। এবং যেখানে সারা বিশ্ব জুড়ে আমরা জানি 11 জুন থেকে একটা গ্লোবাল সামিট হয়েছে লন্ডনে, যার বিষয় হচ্ছে মেয়েদের উপর অপরাধ দমন করা। সারা বিশ্ব যেখানে আলোড়িত, যেখানে সবাই মিলে ভাবছে এই ভয়াবহ আক্রমণ বন্ধ করা যায় কি করে, সেখানে একজন বাংলার সাংসদ প্ররোচিত করছেন এই অন্যায় কাজটা, এই ভয়াবহ কাজটা করতে। তাহলে এখানে মেয়েরা কোথায় বিচার পাবে? এখানে তো আর কিছুদিন পরে ওই মালালা ইউসুফজাইয়ের মতন মেয়েদের মাথায় বন্দুক ঠেকিয়ে যখন পড়তে যাওয়া হবে হয়তো তাকে গুলি করে মারা হবে। তার কারণ এখানে মেয়েদের স্পেসটা একদম আলাদা করে দেওয়া হয়েছে, একেবারেই আলাদা করে দেওয়া হয়েছে। যেমন ভয়ঙ্কর ভাষায় তিনি প্ররোচিত করছেন হত্যা করবার জন্য, তেমনই ভয়ঙ্কর ভাষায় তিনি একেবারে, আমি লিঙ্গ রাজনীতির দিক থেকে বলতে গেলে বলছি, মেয়েদেরও একটা আলাদা জায়গা তৈরি করে দিচ্ছেন, যেটা ভীষণ বিপদের। আমরা তো মেয়েদের ক্ষমতায়নের কথা বলি, মহিলার বিল সংরক্ষণের কথা বলি, বিভিন্ন সময় বলেছি। আমরা তো নারীর রাজনৈতিক ক্ষমতায়ন দেখছি। তাহলে আমরা কি একটু আশা করতে পারি না আমাদের নিরাপত্তা? আমরা কি আশা করতে পারি না আমাদের মতন আমরা বেঁচে থাকার মতন একটা সুস্থ স্পেস এই সমাজে থাকবে? আমি একটা কথা বলি, কৃষ্ণনগর নিয়ে যেহেতু উঠলো, আপনারা জানেন কৃষ্ণনগরে বুদ্ধদেব বোস গিয়ে বেশ কিছুদিন ছিলেন এবং সেই সময় লেখালেখি করতেন এবং সম্পৃক্ত ছিলেন। এখন সুধীর রঞ্জন বাবু, আপনারা জানেন জীবনের জলছবিতে ওইটা লেখা আছে। আর সুধীর চক্রবর্তী যে এখন বিখ্যাত সাহিত্যিক এবং গবেষণাবিদ, তিনি কৃষ্ণনগরের লোক। সব থেকে বড় কথা, রবীন্দ্রনাথের লেখাতে যে দুজন গিয়েছিল পড়তে কৃষ্ণনগর থেকে, উনি বলছেন রবীন্দ্রনাথ কৃষ্ণনগর থেকে এসছে, ওদের মুখের মিষ্টি কথা তোমরা শেখো। কৃষ্ণনগরের কথা হচ্ছে মিষ্টি বাংলা, অন্যদের বলছেন। তাদের কাছ থেকে আরেকজন উজ্জ্বল সন্তান আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় ছেলে। আমি কৃষ্ণনগর থেকে, আমাদের দুর্ভাগ্য যে পরে আমাদের পারুইয়ের ঘটনায় ঢুকতে হচ্ছে, যে কার্যত যেটার মধ্যে কোনো মিষ্টত্ব নেই, সেটা একেবারে মানে ছন্দ থেকে ছন্দচ্যুতি আমরা বলতে পারি। পারুইয়ের ঘটনা, যেখানে আবার অনুব্রত অনুগামীদের ওপর আক্রমণ চালানোর অভিযোগ। ঠিক কী ঘটনা দেখবো, তারপর শীর্ষেন্দুবাবুর কাছে আসবো। পাড়ুইয়ে ফের আক্রান্ত বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। অভিযুক্ত সাগর ঘোষ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত মুস্তাফা শেখ। তাপস পালের অশালীন মন্তব্য ও হুমকির জেরে চারিদিকে শোরগোল। এই পরিস্থিতিতে ফের শিরোনামে পাড়ুই। সাগর ঘোষ হত্যাকাণ্ডের জেরে সামনে আসা বীরভূমের এই গ্রামে ফের আক্রান্ত বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। বোমাবাজি ও বাড়িতে লুটপাট। বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ তৃণমূল কর্মী মহসিন শেখ, লালচাঁদ ও ফুলচাঁদের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, হামলার নেতৃত্ব দেন সাগর ঘোষ হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা মুস্তাফা শেখ। তৃণমূলের লোকরা এসেছিল ভাঙচুর করতে, তাহলে আমরা এমনি নির্দল হয়েছে, তার জন্য ওরা করতে এসছে, ভাঙচুর করতে এসছে। মুস্তফা আর কেল দুলাল আর ওই কি বলে কেউ সব কেউ, ওরা সব ওয়াদে নির্দেশে এসেছিল সব কেল ভাঙচুর করতে। কে মুস্তাফা শেখ? তৃণমূলের জেলা কমিটির সদস্য, জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের অনুগামী বলে পরিচিত। সাগর ঘোষ হত্যাকাণ্ডে তৃণমূল নেতা মুস্তাফাকে গ্রেফতার করে সেট। 90 দিন জেল খাটার পর এখন জামিনে মুক্ত। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা তার বিরুদ্ধে অভিযোগ করলেও তা অবশ্য মানতে নারাজ মুস্তাফা। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। ওরা নিজেরাই নিজেদের বাড়িতে ভাঙচুর করেছে, বোম ফাটিয়েছে। এখানে আমাদের কোনো দলের সঙ্গে কোনো যুক্ত নাই।
এবং আমরা এ ব্যাপারে কিছুই জানি না। সোমবার বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের উদ্যোগে কসবার পাড়ুইয়ে হুল উৎসব পালিত হয়। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব। সূত্রের খবর, ওই অনুষ্ঠানে হৃদয় ঘোষের নেতৃত্বে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। অভিযোগ, তার জেরেই এদিনের হামলা। যদিও গোটা ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পঞ্চায়েত নির্বাচন চলাকালীন হামলা হয় পাড়ুইয়ের বিক্ষুব্ধ তৃণমূল কর্মীর বাড়িতে। ঘটনায় মৃত্যু হয় তাঁর বাবা সাগর ঘোষের। অভিযোগ, প্রাক নির্বাচনী সভায় অনুব্রত মণ্ডলের উস্কানিমূলক মন্তব্যের জেরেই সেদিনের হামলা। আর যদি কোনো নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয়, তার বাড়িতে চড়াও হয়। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি বলছি সেই হামলা, সেই বোমাবাজি, আক্রান্ত সেই বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরাই। অভিযুক্তের তালিকায় ফের সেই নাম। ঘটনাক্রম দেখে অনেকেই বলছেন, এত কিছুর পরেও পাড়ুই আছে পাড়ুইয়েই। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। শীর্ষেন্দুবাবু, আমি যদি এইটা বলি যে অনুব্রতর ঘটনা এবং সেখানে প্রশাসনের ভূমিকা কার্যত ঠিক যেমনভাবে আপনি স্মরণে রাখবেন যে একজন অধ্যক্ষকে প্রহিত হওয়ার পর সেই বিষয়ে ছোট ছোট তিলক চৌধুরীর ছোট ছোট ছেলেদের কাজ বলার পর 2 সপ্তাহের মধ্যে একাধিক বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ প্রহিত হলো। এই অনুব্রত মণ্ডল, যদি আপনি যে মামলা লড়ছেন পাড়ুই মামলায় প্রশাসনের মোটামুটি নিরপেক্ষ একটা ভূমিকা দেখতে পাওয়া যেত, তাহলে এই ধরনের হামলা, এই আক্রমণ, এই ঘটনাগুলোর ওপরও একটা কোথাও নিয়ন্ত্রণ পাওয়া সম্ভব হতো। এখন অপরাধ যত বড়ই হোক না কেন, অভিযুক্তরা যদি শাসক দলের ঘনিষ্ঠ হয়, তাহলে পুলিশ প্রশাসনের একটা নিষ্ক্রিয়তা বড় আকার ধারণ করছে। এখন এই রাজ্যে পুলিশ প্রশাসন, আইন, এগুলো দেখছি কিছুই নেই। না, নেই কেন বলছেন? আজকে বিরোধীদের বিরুদ্ধে প্রত্যেকটা অভিযোগে অতি সক্রিয়তা। কিন্তু এখন তো নামগুলো আলাদা আলাদা হচ্ছে। একটু আগে যে আলোচনা হচ্ছিল, কৃষ্ণনগর আজকে দ্বিজেন্দ্র লড়াইয়ের জন্য বিখ্যাত, আজকে নানুর, লাভপুর, চণ্ডীদাস এবং তারাশঙ্করের জন্য বিখ্যাত ছিল, এখন তো মনিরুলের জন্য বিখ্যাত। এখন শান্তিনিকেতন এবং বোলপুর রবীন্দ্রনাথের জন্য বিখ্যাত ছিল, এখন অনুব্রতর জন্য বিখ্যাত। এগুলো তো আস্তে আস্তে তাই হবে। চন্দননগর তাপস পালের জন্য বিখ্যাত হবে। তা হচ্ছেটা কি? আজকে পাড়ুয়ে 17ই জুলাই 2013 যে প্রভোকেটিভ স্পিচ যিনি দিয়েছিলেন, যা অভিযুক্ততা 1 নম্বরে নাম আছে, আজকে শেখ মুস্তাফা উনি 3 নম্বরে নাম আছে। তো এই পর যারা শাসক দলের ঘনিষ্ঠ, কেষ্টবৃষ্টি হলে তো কথাই নেই, সবেতে ছাড়। তো সেই হিসেবে 17 তারিখ বলবার পর 21 তারিখে গুলি করা হলো সাগর ঘোষকে। 23 তারিখে উনি মারা গেলেন। 2 দিন বেঁচে ছিলেন, একটা দিন মৃত্যুকালীন জবানবন্দি নেওয়া হলো না। 6 মাস 20 দিন বাদে ফরেনসিক রিপোর্ট গেল। হচ্ছেটা কি? দুষ্কৃতীরা মানুষ খুন করছে আর পুলিশ তদন্ত খুন করছে। উনি তো বলেছিলেন হাসপাতালে রেকর্ডেড হয়নি। উনি 3-4 দিন বলেছেন। ওনার স্ত্রী এবং হৃদয় ঘোষ, ওনার ক্লায়েন্ট, এই প্রতিপক্ষ অনুষ্ঠানে একাধিকবার বলেছেন। পুলিশ কি করে করবে? আপনার কি মনে হয় যে এই যে ঘটনা, আজকে যে ঘটনা আমরা দেখালাম, এই ধরনের ঘটনাও সেই ঘটনায়, আগের ঘটনায়, অনুব্রত সংক্রান্ত ঘটনায় প্রশাসনের কোনো ব্যবস্থা না নেওয়ার ফলশ্রুতি? ব্যবস্থা নিলে এই ধরনের ঘটনা প্রবাহ অবশ্যই। আজকে যদি 17 তারিখ যে প্রভোকেটিভ স্পিচ হলো, এই যে ফতোয়া বা উস্কানিমূলক মন্তব্য, তারপরে যদি ওই এলাকায় পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে হোক, পুলিশ নিজে সেই থানাতে হোক, যদি একটা মামলা করতেন, যদি তারপরে কিছু যদি হতো, তখন পুলিশ অন্তত বলতে পারত যে না, তার আগে আমি কিছু করেছি। কি করেছেন? আজকে এই যে তাপস পাল, সবাই দেখছে, নির্লজ্জভাবে, ঘৃণ্য, সমাজে একটা বিষ ছড়িয়ে যাচ্ছে। এটা কি? রবীন্দ্রনাথের ভাষায় তো এরকম বলতে হবে যে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? ক্ষমা করে হয়? সমাজ তাকে ক্ষমা করেনি, দল তাকে করলেও সমাজ করেনি, করতে পারে না। এই জিনিস ক্ষমার অযোগ্য। এটা কি? পুলিশ প্রশাসন, পুলিশের ব্যাপারে একটা কথা আমি বলি,
গতকাল মন্ত্রিসভার রদবদল হলো, আপনি বাংলায় গিয়ে সাধারণ লোককে জিজ্ঞেস করুন তো কোন বিষয়ে তাদের সব থেকে বেশি অভিযোগ, বা তারা কাকে সব থেকে বেশি মার্কস বা কম মার্কস দেয় ডিপার্টমেন্টে, পঞ্চায়েত বলুন, পিডব্লিউডি, এইসবভাবে শিক্ষা, দেখবেন সবাই বলবে এক বাক্যে পুলিশ। পুলিশ দপ্তর হচ্ছে সব থেকে মানে অকেজ, ব্যর্থ। আজকে পুলিশ মন্ত্রী কেন বদল হলো না? কারণ চিফ মিনিস্টার বলে তিনি নিজেই মার্কিং দিচ্ছেন, অন্য মন্ত্রকে দিয়ে তিনি পরিবর্তন করছেন। তৃতীয় না চতুর্থ রদবদল হলো মন্ত্রিসভার। একবার নিজে আয়নার সামনে গিয়ে দাঁড়ান, দেখুন যে সেইখানে পুলিশ মন্ত্রক সম্বন্ধে ওনার রাজ্যের সাধারণ মানুষের কোনো ভরসা নেই। পুলিশ মন্ত্রীরা চেঞ্জ করুন না, একজনকে দিন দায়িত্ব, পাচ্ছেন না যখন। এই যে গরু খোঁজা শুরুতে যে কথাটা হচ্ছিল যে ফুটেজ কোথা থেকে বেরিয়ে গেল, ফুটেজ কে দিল, গরু খোঁজা শুরু হয়ে গেছে, সিভিক পুলিশ মাঠে নেমেছে এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে গোটা রাজ্য জুড়ে হচ্ছে। এবার দেখা যাবে মিথ্যে মামলা দেয়া এবার শুরু হবে। এই খোঁজা যে হবে, এই গরু খোঁজার নামে আরো একটা অ্যাডভান্টেজ হচ্ছে, বিরোধীদের তো ব্রুইশ করে দেওয়ার কাজ চলছে। বিরোধীদের এইভাবে একজন নির্বাচিত সাংসদ ওই ধারাবাহিকতা বজায় রেখে, অনুব্রত, মনিরুল এদের ধারাবাহিকতা বজায় রেখে তার এবার ফুটেজ আসছে, একটার পর একটা আসছে। না আমার আমি মিথ্যা মামলা আছে। আরেকটাও আমার বক্তব্য আছে, সেটা হচ্ছে ধরা যাক সংবাদ মাধ্যমের কাছে এই ফুটেজ এলো না, পার্টির সূত্রে এটা তো নিশ্চয়ই তৃণমূল নেতৃত্ব জানতেন তাপসবাবু কি বলেছেন। মানে রাজনৈতিক দল তো এইরকম হয় না, সেটা তো এইরকমই শুরুতে, তার মানে সেটা তো এন্ডোর্স করা হচ্ছে শুরুতে। যখন এক হচ্ছে ওই কথাটা যেটা অম্বিকেশ বাবু শুরুতে বলেছিলেন যে চিঠিতে যাই লিখে থাকুন ক্ষমা চেয়েছেন, তো তাহলে তিনি মেনে নিয়েছেন। তাহলে প্লান্টেড স্টোরির থিওরিটা এলো কোত্থেকে? তাহলে কি মিডিয়ার সঙ্গে যোগসাজশে যাতে মিডিয়া এগুলো দেখে টিআরপি বাড়াতে পারে তাপসবাবুকে এই বক্তৃতাগুলো দিয়েছেন নাকি? এই যে প্লান্টেড স্টোরির আজব থিওরি নতুন করে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এই যে গরু খোঁজা শুরু হয়ে গেছে, গরু খোঁজার নামে বেছে বেছে রাজনৈতিক বিরোধীদের মিথ্যা মামলা দেওয়ার ব্লুপ্রিন্ট হয়তো তৈরি হয়ে রয়েছে। কেননা গোটা রাজ্য জুড়ে চলছে, বিচ্ছিন্ন তো কোথাও নয়, আক্রমণ চলছে। এবং যে কথাটা বারবারে আলোচনায় উঠে এলো, আরেকটা রাস্তা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা রাস্তা আছে, কিন্তু এর থেকে বাঁচার রাস্তা হচ্ছে পুরো রাজ্যে মোবাইলটাই বন্ধ করে দেওয়া, মোবাইল ক্যামেরা ইত্যাদি তুলে দেওয়া। তৃণমূলের মিটিং এ করতে হবে, তৃণমূলের মিটিং এ আমি আমাদের যেটা স্পেসিফিক বক্তব্য যে না পলিটিক্যাল অপোনেন্টদের এই যে ঘটনাটা, তাপস পালের যে ঘটনাটা, একটা জিনিস তো পরিষ্কার যে একটা কমপ্লিট ললেসনেস। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, সম্পাদকীয় পরবর্তীকালে বলেছেন যে জেন্ডার ইনসেনসিটিভিটি তো আছেই, কিন্তু এই যে ললেসনেস প্রিভেল করছে রাজ্যে, এটা রেন অফ টেররের মতো। আর ফ্যাসিবাদ বা তালিবানি, এই যে এরা, ফ্যাসিবাদের তো কোনো দেশকাল সীমানা থাকে না। ফ্যাসিবাদ তার আগ্রাসী মনোভাব নিয়ে জার্মানি, কলকাতা সব একাকার হয়ে যায় যখন তার নখ দাঁত মার করে। স্বাভাবিকভাবে এই যে যা দেখা যাচ্ছে এবং মজা হচ্ছে, অ্যাটিটিউড গোটাটাকে ঢেকে দেওয়ার চেষ্টা, এবং ঢেকে দেওয়ার জন্য আমাদের রাজ্যে বিশেষ করে প্রশাসন যে নির্লজ্জ ভূমিকা পালন করছে, প্রশাসনকে যেভাবে ইউজ করা হচ্ছে, তৃণমূলের মজুদ বাহিনীর মতো প্রশাসন ব্যবহৃত হচ্ছে। এবং স্বাভাবিকভাবে এই বিরোধীদের এই যে কথাটা দেখবেন না, বারবার বলছে যে আমি বুঝে নেবো, পুলিশ আমি বুঝে নেবো। একজন বলছে না পুলিশকে বোম মারুন, তার কিছু হয়নি, এটা তো গোটা রাজ্যের লোক দেখেছে। তৃণমূলের ঝান্ডা কাঁধে থাকলে, ওই জগদ্ধাত্রী পুজো দিয়ে প্রমাণ শুরু হয়েছে, তৃণমূলের ঝান্ডা কাঁধে থাকলে কিছু হবে না। আমি দর্শকদের বলতে চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল থেকে একের পর এক পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে সংবাদ মাধ্যমকে তার আক্রমণের নিশানা করেছেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে যে খবর এসছে তাতে পঞ্চায়েতে সিপিএম এর উপপ্রধান তিনি পরিষ্কার ভাষায় বলেছেন কোনো টাকা পয়সা দিয়ে কোনো মিডিয়া তার কাছ থেকে ফুটেজ নেয়নি, তিনি ফুটেজ সামনে এনেছেন শুধুমাত্র এইটুকু চেয়ে যে তাপস পালের কীর্তির সামনে আসুক দেশের স্বার্থে। আমাদের কাছেও ফুটেজ ছিল, আমরা সাংবাদিকদের কাছে এইসব ঘটনাগুলো তুলে দিচ্ছি, এতে যে তার বিনিময়ে আমরা কোনো পয়সা লালিত নয় বা পয়সার বিনিময়ে হচ্ছে গিয়ে ওনারা হচ্ছে এগুলো তুলছে, যেসব ভাষণ দিচ্ছে, উশৃঙ্খল ভাষণপত্র দিচ্ছে, তাতে এলাকায় যে অশান্তির সৃষ্টি হবে, সেই জন্য আমরা এগুলি হচ্ছে গিয়ে তুলে দিচ্ছি। এবং আমাদের বিভিন্ন জনের কাছে এই ক্যাসেট আছে, যদি কোনো সাংবাদিক যে ক্যাসেট হচ্ছে গিয়ে নিতে চায়, সেগুলি আমরা হচ্ছে গিয়ে বিনা পয়সায় বিনা ইতে আমাদের দেশের স্বার্থের জন্য আমরা সেগুলি কি দেব। অর্থাৎ যিনি ফুটেজ দিয়েছেন তাকে তিনি নিজেই সামনে এসে বলেছেন যে তিনি ফুটেজ দিয়েছেন, কোনো অর্থের বিনিময় নয়। এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটেছে এবং সেই কীর্তির সামনে আসুক দেশের স্বার্থে।
এইটুকু চেয়ে তিনি এই ফুটেজ সামনে এনেছেন। আমি অম্বিকেশ বাবুর কাছে যাব। অম্বিকেশ বাবু, যেভাবে মিডিয়াকে কার্যত দেগে দেয়া হচ্ছিল, পয়সা কড়ির লেনদেন, যত রকম নেতিবাচক আলো মিডিয়ার ওপর, সংবাদ মাধ্যমের ওপর ফেলা যায়, আমার মনে হয় যে কোথাও বোধহয় যারা করছেন তারা ভুলে যাচ্ছেন যে ফুটেজ মানুষ দেখলো কিনা সেটা সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন। কি করে একটা পার্টি, একজন সাংসদ একটা জায়গায় গিয়ে একটা গোটা দিনে একটা জেলায় 3 জায়গায় বা 4 জায়গায় যা বলেছেন, সেটা তো পার্টির, তিনি সাংসদ, কোনো বিধায়ক বা কাউন্সিলর নন, কোনো পঞ্চায়েত প্রধান নন, তিনি সাংসদ। তার মানে পার্টির কেন্দ্রীয় স্তরে সেই খবর ছিল, যদি না এই হয় যে তিনি এক্স্যাক্টলি পার্টি যা চেয়েছে, পার্টির যা নীতি, সেই কথাই বলেছেন। তার মানে সেইটাকে তো এতদিন এন্ডোর্স করা হয়েছে 14ই জুন থেকে আজ অবধি। কি বলবেন? আজকে উপপ্রধান বলছে যে এই ফুটেজ আমি দিয়েছি সংবাদ মাধ্যমকে কারণ আমি চেয়েছি কীর্তি সামনে আসুক দেশের স্বার্থে। অর্থাৎ যেভাবে আবার আরেকটা মিথ্যে মামলা, আরেকটা মিথ্যে অভিযোগ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে রাজ্যের সর্বোচ্চ কর্তৃ তুলছিলেন, আমার মনে হয় এই উপপ্রধান সেই ধোঁয়াশাটাকে সম্পূর্ণ কাটিয়ে দিলেন। আমি একটা কথা বলি যে আমি গত 3 বছরের বিভিন্ন ঘটনায় যা বুঝেছি, অনেকের সঙ্গে আলোচনা করে বুঝেছি যে এই রাজ্যে কোনো গণতন্ত্র, মানবাধিকার এসব কিছু নেই। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এইসব আশা করে আর লাভও নেই। আর ষড়যন্ত্র, মানে প্রমাণ ছাড়া মিথ্যে অভিযোগই আমাদের ভবিতব্য। এই যে আপনি ষড়যন্ত্রের কথা বলছেন, আমার বিষয়েও ওয়াশিংটন পোস্টে একটা খবর বেরিয়েছিল, মুখ্যমন্ত্রী সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রে রয়েছি, চক্রান্তে রয়েছি মুখ্যমন্ত্রীকে খুন করার ব্যাপারে আর কি। তো এটা তো আমি ভালো করে বুঝি যে কোন ষড়যন্ত্রের সঙ্গে কিভাবে রয়েছে। 96 পাতার চার্জশিট হয়, 96 পাতার চার্জশিটে কি সেটা আছে? না, সেটা নেই। ওই সাইমন ডেনিয়ার বলে একজন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক আমার কাছে এসেছিল যেদিন, তার পরের দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে রাইটার্সে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। এই রাজ্য সরকার 1 বছর পূর্তি উপলক্ষে তিনি এসেছিলেন আর কি। সেটা ওয়াশিংটন পোস্টে বেরিয়েছিল। সে আমার অনেক ছাত্র বন্ধুরা বাইরে যারা থাকে তারা আমাকে সব জানায় আর কি, যে স্যার আপনি স্যার এইসব ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। তো যাই হোক, এইসব উনি বলে দেন, মুখ্যমন্ত্রী বলে দিলেই পারেন, আমি তো সেভাবে বলে দিতে পারি না, উনি পারেন। তো সেরকম আপনার এই ষড়যন্ত্র করছেন বলে দিলেন, তারপরে তার কি সুবিধা হবে, নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে তিনি বলছেন আর না, এই মজুদ বাহিনীকে উস্কে দেয়া, এটা বলা মানে যে মুহূর্তে এই কথাটা বলে দেয়া হলো যে মিডিয়া হচ্ছে কালপ্রিট, তাপস পাল এই মণিমুক্ত ছড়িয়ে কোনো রকম দোষ করেননি। না, ওই যে গঙ্গুলি বাগানের যে ঘটনা, এতেই মজুদ বাহিনী এবং এই ঠ্যাঙাড়ে বাহিনী, তৃণমূলের যে দুটোই আরো এরা একদম পিকে থাকবে এবং এদের একদম উস্কে দেওয়া হলো। তারপর তোমরা করো, এগিয়ে দাও, এগিয়ে দেওয়া হবে। উপপ্রধান যে আপনি বললেন, উপপ্রধান, 1 মিনিট, উপপ্রধান যেটা বললেন তাতে কিন্তু আমি একটা কথা বলছি, উপপ্রধানের উপর আক্রমণ আসতে পারে, আমরা জানি না, কিন্তু অনেক ছেলে, তৃণমূলেরই অনেক ছেলের প্রাণ বাঁচিয়ে দিলেন উনি। কারণ তাদেরকে উইচ হান্টিং শুরু করেছিল পুলিশ, তাদের নিয়ে গিয়ে তাদের বাড়িতে, তাদের মাদের, তাদের বাড়ির যে সাংঘাতিক মমতা দেবী চেয়েছে, না হতে পারে, বলবে এও প্লান্টেড, এটাও প্লান্টেড, বলেই দিতে পারেন যে উপপ্রধান যেটা বলেছেন এটাও প্লান্টেড। আমরা খুঁজে দেখছি, এই খুঁজে দেখার নামে চলবে বিরোধীদের। এটা হতে পারে সিপিএম এর উপপ্রধান, যারা সিপিএম এর চক্র। কারণ ওখানে তেহট্টতে তো এমএলএ আমাদের যেটা আগেও ওখানে বিরোধীদের, রাজনৈতিক বিরোধীদের খুঁজে খুঁজে ওই ভয়ঙ্কর ভাষণের পর, কথার পর যেভাবে কিছু লোক হাততালি দিচ্ছিল, সেটা রাজ্যের প্রবণতা, সামাজিক প্রবণতা কি কোথায় নেই? এই যদি রাজনীতির চেহারা হয়। একেবারে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার সময় একেবারে শেষে বলবো যে আক্রমণ মিডিয়া তো বেশ বিগত বহু বছর ধরেই আক্রান্ত হচ্ছে, কিন্তু আবার যদি মাননীয় সাংসদ বা কোনো জনপ্রতিনিধির বা অন্য কারুর এই ধরনের বক্তব্য আমাদের সামনে আসে, জানি আক্রান্ত হতে হবে, চক্রান্তকারী বলা হবে, কিন্তু আমাদের কর্তব্য, সংবাদ মাধ্যমের কর্তব্য তা আপনাদের সামনে হাজির করার। আমরা আবার তাই করব। যতভাবেই কুৎসার শিকার আমাদের হতে হোক, যতভাবেই মিথ্যে মামলা হোক, যতভাবেই আমাদের আক্রান্ত হতে হোক, আমরা আমাদের কর্তব্য থেকে বিচ্যুত হব না। আপনাদের ছোট থাকুক এবিপি।